একটু অন করে দিন, কমেন্ট দেখতে পারতেছি না। সাউন্ড দেওয়া হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমাদের ভেক্টরের আরেকটা নতুন ক্লাসে আমরা দেখতে দেখতে প্রায় ভেক্টরের 8টা ক্লাস শেষ করে আজকে আমরা ভেক্টরের 9 নাম্বার ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আমার সাথে অনেকে জয়েন হয়ে গেছে, 600 থেকে পার হয়ে 700-র ঘরে চলে যাচ্ছে নাম্বারটা। সো বন্ধের দিনে এত মানুষ ক্লাসে জয়েন থাকা, সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমাকে অনেকে সালাম জানাইছেন, সবাইকে একত্রে বলি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তবে আপনাদের একটু কষ্ট হচ্ছে, একটু না অনেকটুকু কষ্ট হচ্ছে, এটা আমি অনেকের থেকে রিপ্লাই পেয়েছি। সেটা হচ্ছে ক্লাস 9-10-এ যখন আমরা ছিলাম, স্কুলের পড়াশোনাগুলো তো অত বেশি লোডেড ছিল না, অত হেভি ভলিউম ছিল না। কলেজে আসার পর একসাথে আপনাদের অনেকগুলো প্রেশার তৈরি হয়েছে। একে তো হচ্ছে সকাল থেকে দুপুর বা বিকাল পর্যন্ত কলেজ ল্যাবে চলে যায়, তার উপর হচ্ছে শিক্ষক ক্লাস শেষ হইতে রাত। তো আমি বাসায় পড়বো কখন, আমার যে এতগুলো ক্লাস হচ্ছে আমি এটা শেষ করব কখন, এই প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম। যে এত ক্লাস, এত কিছুর বাইরে নিজের জন্য আলাদা টাইম ম্যানেজ করে জিনিসগুলোকে রিভাইজ করা, এটা খুব টাফ। সো এই ব্যাপারগুলো যখন জমে যায়, লাইক আমি আজকের দিন চলে গেল, আজকের দিনের পড়াটা আমি পড়তে পারলাম না, এটার কারণে পরের দিন যখন ক্লাস হবে, পরের দিন ক্লাসে আমার বোঝার পরিমাণটা কমে যাবে। যত এরকম দিন যেতে থাকবে তত হচ্ছে আমি পিছায় যাব। সো এই ব্যাপারগুলো যেন আমাদের না হয়, সেজন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথম দিকে প্রথম 3টা মাস খুব বেশি কষ্ট করতে হবে। ইন্টারের প্রথম 3 মাস অনেক বেশি কষ্ট করলে আপনি 3 মাসের মধ্যে ইন্টারের সাথে বা ইন্টারের এই লাইফের সাথে কিভাবে ইউজ টু হইতে হয় সেটা বুঝে যাবেন। এটা যখন আপনি বুঝে যাবেন তখন আর আপনার অতটা প্যারা লাগবে না। বাট এখন আপনি একটা ট্রানজিশন পিরিয়ডে আছেন, যখন কিনা আপনি ম্যাট্রিক থেকে ইন্টারে মুভ করতেছেন। সো এইখানে ইউজ টু হইতে আপনার একটা সময় লাগবে। সো আপনাদের সবার বেটারমেন্টের কথা চিন্তা করে আমরা একটা আইডিয়া নিছি, সেটা হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারটা অনেক দ্রুত অনেকটুকু আগায় গেছি। আমি জানি সবার একসাথে এতটুকু আগানো একটু টাফ। সো আমরা চিন্তা করছি একটু স্লোলি যাব বলতে আমরা গত ক্লাস পর্যন্ত কি কি জিনিস পড়ছি আমরা যদি প্রথমে একটু বলি। আমরা আগের এই পর্যন্ত কি কি জিনিস দেখে আসছি। আমরা সোফার এই চ্যাপ্টারে যে জিনিসগুলো দেখে আসছি সেটা হচ্ছে ফিরে দেখা, আমরা দেখছি হচ্ছে লব্ধি বা সংজ্ঞা দেখছি, প্রথমত ভেক্টরের সংজ্ঞা দেখছি। তারপর আমরা দেখছি প্রকারভেদ, আমরা দেখছি ভেক্টরের বিভিন্ন বিধি, স্পেশালি যদি বলতে হয় সামান্তরিক বিধি। আমরা আরো কি কি দেখছি, আমরা দেখছি লব্ধি নির্ণয়, লব্ধি মান ও দিক নির্ণয়। আমরা এরপর দেখছি উপাংশ, আমরা দেখছি লম্বাংশ উপপাদ্য, আমরা এরপর দেখছি নদী ও নৌকা, আমরা এরপর দেখছি ভেক্টরের বিয়োগ, আমরা দেখছি আপেক্ষিক বেগ, ছাতা ও গাড়ির অঙ্ক। আমরা দেখছি ডট গুণন, আমরা দেখছি ক্রস গুণন। তো আমি অনেকগুলো টপিক কিন্তু অলরেডি লিখে ফেলছি, এত এত জিনিস আমরা সোফার পড়ে আসছি। তো আমি জানি
এতগুলো জিনিস টাইম টু টাইম আমাদের সাথে একসাথে আগানো অনেকের জন্যই ডিফিকাল্ট ছিল। স্পেশালি কলেজে ক্লাস শুরু হওয়ার পর এত এত সাবজেক্ট, এত এত ক্লাস, এত এত জিনিস পড়ার মাঝে সবগুলো টপিক সুন্দর করে শেষ করা অনেকটুকু টাফ। তারপরও ভাইয়া একটু হচ্ছে আপনাদের থেকে রিভিউ নিতে যাচ্ছি। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। অলরেডি 800+ স্টুডেন্ট হয়ে গেছে, দেখে খুব ভালো লাগতেছে। লাইভে 800 মানুষ অনেক বেশি। আমরা জানি যে 10% হয়তো রেকর্ড লাইভ ক্লাস করে না, রেকর্ড ক্লাস হচ্ছে 90%-এর বেশি মানুষ করে। সেই ক্ষেত্রে 800+ হয়ে যাওয়া ভেরি গুড সাইন। আমাদের একটু কমেন্টে জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে এই যে 8টা ক্লাস আমরা এতগুলো টপিক শেষ করলাম, কেউ কি এমন আছেন যে সবগুলো টপিক পারফেক্টলি বুঝতে পারছেন বা এই পর্যন্ত সবগুলো টপিক পারফেক্টলি ভাইয়ের সাথে শেষ করে আগাইতে পারছেন? এরকম যারা আছেন আমাকে একটু কমেন্ট করে ইয়েস বা কিছু একটা লেখেন, ইয়েস লেখেন, YES। তাহলে বুঝতে পারবো যে কিছু মানুষ হইলেও আছেন যারা হচ্ছে আমার সাথে সোফার আগাইতে পারছেন। আমি যদি নামগুলো বলি, ইসরাত জাহান, তারপর আচ্ছা আরো অনেকগুলো নাম আমি তো আসলে পড়ে কুলাতে পারতেছি না। ভাইয়া একটু উপর থেকে উঠতে হবে, একটু উপর থেকে, হ্যাঁ একটু উপর থেকে, যেখান থেকে ইয়েস শুরু হয়েছে আর একটু উপরে। উম, হ্যাঁ ঠিক আছে, একটু উপরে, একটু উপরে। এই যে হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। ইসরাত, তারপর আছে রিপা, তারপর নিলয়, তারপর ইসমাম, দেবজিৎ, তারপর আছে হচ্ছে ইফরাত, তারপর একটু নিচে যাই ভাইয়া, খন্দকার, তাহসান হাবিব, তারপর মেহেদি হাসান, মৃদুল রায়, রহমতুল্লাহ, আকিব হোসেন, তারপর আছে হচ্ছে রূপক বলছে ভাইয়া না আমি আগাতে পারি নাই। আচ্ছা, দেবজিৎ হালদার পারছে, মোহাম্মদ নাবিলা ইয়েস, সাদনান ইয়েস, আনিকা বলছে নো পারি নাই এতগুলো। তারপর আরিবা, তারপর একটু নিচে যাই, ওবায়দুল্লাহ ইয়েস, জিহাদ ইয়েস, খন্দকার ইয়েস, মইনুল ইয়েস, রাশেদুল ইয়েস, ইসরাত সুলতানা, ইসাম মাহমুদ, আশরাফুল, মোহাম্মদ শাহরিয়ার, খন্দকার ওকে, জাকারিয়া ইয়েস, দেবজিৎ হালদার ইয়েস, তাহসান আচ্ছা আগে বলছি, একটু নিচে নামি। সামিয়া হচ্ছে বলছে পারফেক্টলি হয়নি বাট আগাইছি। নন্দিনী হচ্ছে ইয়েস বুঝতে পারছি, রহমতুল্লাহ অল ডান, সুমাইয়া আক্তার না হয়নি। তারপর হচ্ছে আর রাব্বি ইয়েস, খন্দকার ইয়েস, ইসাম ইয়েস। আচ্ছা অনেকগুলো অনেকগুলো কমেন্ট, আমি তো পড়ে শেষ করতে পারবো না, কোনো সমস্যা নাই। যারা পারছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন নাই তাদের জন্য একটা গুড নিউজ। ভাইয়া চিন্তা করছি আমি আজকে হচ্ছে প্রথম দিকে কিছু অংশ গতকালকে যে ক্লাস হয়েছিল, মানে লাস্ট দিন আমরা যে ক্লাসটা করছিলাম ক্রস গুণন, তার অল্প কিছু অংশ বাকি আছে। তো আমি ফার্স্টে গত ক্লাসে ক্রস গুণে যা যা পড়ছি সেটা একটু রিভিউ করবো, যেন আপনারা যারা ভুলে গেছেন সেটা একটু মনে পড়ে। তারপর ক্রস গুণনের যেইটুকু বাকি আছে সেইটুকু আমি খুব দ্রুত শেষ করব। শেষ করে তারপর আমরা একেবারে শুরু থেকে চলে যাব। শুরু থেকে বলতে এখান থেকে, মানে সংজ্ঞা প্রকারভেদ এগুলো আপনারা জানেন, মেইন যেখান থেকে ফিজিক্সের মেইন টার্মগুলো শুরু হয় এখান থেকে আমরা রিভাইজ করা শুরু করব। রিভাইজ করা শুরু করলে যেটা হবে, যারা অনেক পিছায় পড়ছেন যে ভাইয়া আপনি তো অনেক আগায় গেছেন আমরা পিছায় পড়ছি ধরতে পারতেছি না, তাদের জন্য এখন খুবই খুবই ইজি হয়ে যাবে। শুধু যে আজকের ক্লাসে রিভাইজ করব তা না, আজকের ক্লাস সহ আগামী ক্লাস হয়তো লাগলে আরো 2-3টা ক্লাস আমরা রিভাইজ করব, যেন সবাইকে নিয়ে একত্রে আমরা এইটুক পর্যন্ত আসতে পারি। এইটা শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারের লাস্টের দিকের পার্টে। তো এখন বলবেন যারা হচ্ছে আমার সাথে পারফেক্টলি আগাইতে পারছেন, তারা বলবেন ভাই তাহলে আমরা তো অনেক কষ্ট করে আগায় গেছিলাম, আমরা তো পিছায় পড়বো। অ্যান্সার হচ্ছে না, আপনারা পিছায় পড়বেন না। কিভাবে পিছায় পড়বেন না ভাই আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে আমরা যারা এই পর্যন্ত এইটুকু শেষ করে আসছি তারা আসলে কতটুকু বুঝছি সেটা এই রিভাইজ ক্লাসগুলোতে আরো ভালো করে ধরতে পারবেন। কারণ এখন আমি রিভাইজ দিব ঠিকই, ওই প্রবলেমগুলো ওই টপিকগুলো থিওরি আরেকবার আপনাদেরকে দেখাই দিব ঠিকই, কিন্তু ওইগুলোর রেসপেক্টে কিছু কিছু তো ম্যাথ ভাইয়া অবভিয়াসলি করাবো। এখন ম্যাথগুলো করাবো আমি ডিফারেন্ট টাইপের ম্যাথ, মানে আগে ওই ম্যাথগুলো করাইনি, ওটার কাছাকাছি কিছু ম্যাথ করবো। তো এখন আপনি নতুন আরো কিছু এক্সট্রা ম্যাথ পাবেন, সাথে বই রিলেটেড বা কনসেপ্ট বুক, মাস্টার বুক, কোশ্চেন ব্যাংক, বিভিন্ন টাইপের বই আছে, সবগুলো রিলেটেড কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথসও আপনাদেরকে দেখাবো। সো দ্যাট আপনাদের এই টপিকগুলো পুরো ঝাল একদম কি বলে এটাকে, কি জানি বলে বাংলায়, একদম ভালো হয়ে যাওয়া, মানে ভালো একটা খুব সুন্দর ওয়ার্ড আছে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, ঝরঝরা হয়ে যাওয়া, এক্স্যাক্টলি ঝরঝরা যেন হয়ে যায় সেটা আমরা চেষ্টা করব। সো আমাদের এই টার্মে, এই কোয়ার্টারে আমরা হচ্ছে আপনাকে যেইটুকু পড়াবো সেইটুকু যেন পারফেক্টলি সবাই শেষ করতে পারেন, সেই জিনিসটা হচ্ছে আমরা এনশিওর করব। সো আমরা আজকে প্রথম দিকে একটু ক্রস গুণনটা শেষ দিকে যা যা পড়ছিলাম ঝালাই করে নিই। আমরা আধা ঘন্টা পর্যন্ত হচ্ছে ক্রস গুণন পড়বো, তারপর আবার আমরা একেবারে শুরু থেকে শুরু করব। তো যাদের একটু মন খারাপ ভাইয়া একটু যদি প্রথমে বেশি টাইম পাইতাম
তাহলে হয়তো আপনার সাথে সাথে আগাইতে পারতাম, কিন্তু আপনি তো অনেক আগে গেছেন, আমরা পিছিয়ে পড়ছি, এখন মনে হয় আর আমাদের হবে না। তাদের জন্য এটা হচ্ছে গুড নিউজ। আমরা এখন আবার চাইলে আজকে থেকে যারা নিয়ত করবেন যে আজকে থেকে পারফেক্টলি আগাবো, তারা চাইলে খুব ভালো মতো আমার সাথে আগাইতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের ফার্স্টে একটু ক্রস গুণনটা দেখে নিতে হবে। ক্রস গুণন, এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। ক্রস গুণনের সিস্টেমটা ছিল হচ্ছে এরকম। ধরেন দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ, আরেকটা ভেক্টর হচ্ছে বি। দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ হচ্ছে থিটা। তো দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ দেওয়া, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে। তখন দুইটা ভেক্টরে যদি ক্রস গুণন করেন, ক্রস গুণনটাকে আমরা হচ্ছে এ ক্রস বি এইভাবে প্রকাশ করতে পারি। দুইটা ভেক্টরের ক্রস গুণন যখন আমরা করি, তখন আউটপুটটা আসে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো আউটপুটটা কি আসে? আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর রাশি আসে। আমাকে এক দুইজন কমেন্ট করছে, ভাইয়া এই কোয়ার্টারে কি কি পড়াবেন? আমরা ভেক্টর আর আদর্শ গ্যাস শেষ করব, এটা ইনশাল্লাহ কনফার্ম। আর এরপর যদি আমাদের হাতে সময় থাকে, আমরা গতিবিদ্যা শুরু করব, অর্থাৎ ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার ফার্স্ট পেপারের গতিবিদ্যা আমরা শুরু করব। আর যদি দেখি যে এইটুকু পারফেক্টলি শেষ করতে করতে কোয়ার্টার শেষ, তাহলে আমরা কোয়ার্টার 2 এর শুরুতে হচ্ছে গতিবিদ্যা শুরু করব। এই হচ্ছে আমাদের মোটামুটি এখন পর্যন্ত ডিসিশন। তো আমরা যদি সবাইকে নিয়ে আগাইতে পারি, আমরা গতিবিদ্যাও ইনশাল্লাহ এই কোয়ার্টারেই শেষ করব, নো টেনশন। ঠিক আছে, আচ্ছা। আমাকে এক নাহিদ বলছে, ভাই আমার তো শুধু আপনার ক্লাস না, সব সাবজেক্টেরই ক্লাস মিস হয়ে গেছে, অনেক পিছিয়ে আছে, এখন কি করব? তো এখন ভাই আসলে চাইলেও সব সাবজেক্ট অনেক পিছিয়ে থেকে আবার রিভিউ করতে গেলে হয়তো টাইমের মধ্যে শেষ করা যাবে না। বাট হচ্ছে যেটা করতে পারে সেটা হচ্ছে আপনি একটু বন্ধের দিনগুলো, যেমন শুক্র শনিবার বন্ধ আছে, সামনে হয়তো 16 তারিখে একটা বন্ধ আছে, ওই বন্ধের দিনগুলো যখন কলেজ বন্ধ থাকবে, কোচিংগুলো বন্ধ থাকবে, ওই দিনগুলো আপনি একটু বেশি এফোর্ট দিয়ে আপনাকে হচ্ছে যে জমে থাকা ক্লাসগুলো রেকর্ডগুলো হচ্ছে শেষ করে নিতে হবে। তাহলে আপনি ভালো ধরতে পারবেন, বা আগে যে আপনি সবার সাথে হচ্ছে ট্র্যাকে চলে আসতে পারবেন। তো আমরা একটু দেখি এ ক্রস বি, দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে যে আউটপুটটা পাওয়া যায় সেটাকে আমরা এইভাবে লিখতাম, ইটা এ বি সাইন থিটা। এবং এখানে আমরা বলছিলাম এ হচ্ছে কি এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, সাইন থিটা হচ্ছে তাদের অন্তর্গত কোণের থিটা, অন্তর্গত কোণের সাইনের অনুপাত, অর্থাৎ সাইন থিটা আমরা এখানে বসাই। এখানে ইটা কি ছিল? ইটা ছিল হচ্ছে একটা একক ভেক্টর। ইটার পরিচয় ছিল এটা হচ্ছে একটা একক ভেক্টর। আচ্ছা, এখানে আমাদের এই ইটার দিক কি ছিল? ইটার দিক হচ্ছে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থান করতেছে, সেই তলের লম্ব দিকে বা 90 ডিগ্রি দিকে হচ্ছে এই একক ভেক্টরটা অবস্থান করে। অর্থাৎ দেখেন, এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর তারা মিলে কি বোর্ডের এই তলটা তৈরি হয়েছে। যে কোনো দুইটা রেখাকে যুক্ত করে আপনি একটা তল তৈরি করতে পারেন। সো এই এ ভেক্টর এবং এই যে বি ভেক্টর দুইটা মিলে আমাদের এই যে বোর্ড, স্মার্ট বোর্ডের এই তলটা তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইটার দিকটা হবে হচ্ছে এই তলের সাথে লম্ব হবে, হয় আমাদের তলের সাথে লম্ব হবে এই বোর্ডটাকে ভেদ করে বের হয়ে আসতেছে, অথবা তলের সাথে লম্ব হবে বোর্ডটাকে ভেদ করে ভেতরে ঢুকতেছে। তো যদি আমি ডট দিই তার মানে হচ্ছে বের হচ্ছে, আর যদি ক্রস দিই তাহলে হচ্ছে ভেতরে যাচ্ছে। সো আমি যদি ডট দিই তার মানে তল থেকে বা আপনার মোবাইল বা আপনার ল্যাপটপের স্ক্রিন থেকে বা ট্যাবের স্ক্রিন থেকে এইভাবে ভেদ করে বের হয়ে আসতেছে। ক্রস দিলে মানে মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবের স্ক্রিনে ভেদ করে ভেতরে ঢুকতেছে। আচ্ছা, এই হচ্ছে ইটার দিক। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম এ একটা ভেক্টর, এটার মান হচ্ছে বললাম 10, তারপর বি একটা ভেক্টর, এটার মান আমি বলে দিলাম এটা হচ্ছে 12, আর অ্যাঙ্গেল বললাম থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন আমাকে কেউ বের করতে বলল যে ভাই এ ক্রস বি কত হবে। সো আমি যদি এ ক্রস বি এর শুধু মানটা বের করি, ধরেন আমার দিকটা বের করা আপাতত দরকার নাই, তাহলে আমার মানটা কি আসবে? এ বি সাইন থিটা। এখন তাহলে দেখেন কত আসতেছে, 10 ইন্টু 12 ইন্টু সাইন 30। সো আপনারা যদি এটা কেউ কাজ করেন, দেখেন সাইন 30 মানে কত? 0.5, তাহলে 0.5 ইন্টু 12 মানে কি? 6, 6 ইন্টু 10 60, তাহলে অ্যান্সার চলে আসবে 60। এইভাবে কিন্তু আমরা এইটার অ্যান্সার বের করে ফেলতে পারি। আশা করি এইটুকু পর্যন্ত সবার ধরা হয়েছে যে মৃদুল রায়
জান্নাতুল, ওরা আমাকে কমেন্ট করে জানাইছে ওরা 60 হবে অ্যান্সার, আরো অনেকে জানাই ফেলছে ইন দ্য মিন টাইম। তো এইটুকু আমরা সবাই পারি। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে আগাই। এখন একটু খেয়াল করে দেখেন যে আমাদের তো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, যেটা আমরা গত ক্লাসে দেখছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ, এগুলো আমরা জানি, তাই না? সো এক্স, ওয়াই আর এই হচ্ছে আমার জেড। এই দিক বরাবর একক ভেক্টর, ওইটাকে আমরা কি বলি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমি আই বলে থাকি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তো আমরা এই ব্যাপারগুলো সবাই জানি। তো আমরা যখন এই যে আই ক্রস আই করতাম, এটা চলে আসতো কত? 1, খেয়াল করেন ফার্স্ট এটা ইটা আসবে, ইন্টু 1 ইন্টু 1 ইন্টু সাইন 0। কারণ কি? দুইটা আই এর অন্তর্গত কোণ, খেয়াল করেন দুইটা আই এর অন্তর্গত কোণ কত? 0 ডিগ্রি। এই যে আই এবং আই, দুইটা আই এর অন্তর্গত কোণ হচ্ছে 0, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু, যে অনেকেই হচ্ছে কে কমেন্ট করছেন, কে কিন্তু না, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে 0 দ্বারা কোন একটা জিনিসকে গুণ করলে গুণফলটা কত আসবে? 0 আসবে। সো আই ক্রস আই, এটা কিন্তু 0 চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন কমেন্ট করছে, ভাইয়া ক্লাসগুলো করতেছি এবং সবগুলো বুঝতে পারছি, কিন্তু বই পড়ার আর প্র্যাকটিস করার সময়টা পাচ্ছি না, আমার করণীয় কি? এটা হচ্ছে খুব বড় একটা সমস্যা। আহ, আমাদের এইখানে টাইমটা বের করে নিতে হয়। আমি যদি একটু বলি, টাইম বের করার কি কি উপায় আছে, ঠিক আছে? টাইম বের করার উপায় হচ্ছে, যেমন একটা খুব বড় অপশন হচ্ছে আপনি সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন। লাইক আপনারা যারা মুসলিম আছেন তারা চাইলে ফজরের নামাজ পড়তে হবে, এটা একটা টার্গেট নিতে পারেন। যেমন এখন প্রায় 5টার কাছাকাছি, 5টারও আগে হচ্ছে আপনার ফজরের নামাজ যে ওয়াক্ত হয়ে যায়। তো আপনি ফজরের নামাজটা পড়লেন, পারলে মসজিদে পড়লেন আরো ভালো। তারপর 5টা থেকে শুরু করে আপনার কলেজে যদি যেতেও হয় 7:30টার আগে সম্ভবত রওনা দিতে হয় না। তো 5টা থেকে 7টা, 7:30, 2.5 ঘন্টা টাইম, এই টাইমটা চারপাশের পরিবেশ নীরব থাকে, খুব সাউন্ড একটা ওয়েতে আপনি পড়াশোনা করতে পারেন। খুব নিরিবিলি পরিবেশে আপনি পড়াশোনা করে আপনার জমে থাকা কঠিন জিনিসগুলো আপনি ওই টাইমে পড়ে ফেলতে পারেন। দেখবেন ওইটুকু পড়ার ফলে যখন আপনি আপনার কলেজের দিকে রওনা দিবেন, তখন আপনার কাছে মনে একটা কনফিডেন্স ফিল হবে, আপনার মনে একটা বুস্ট পাবেন আপনি। কিসের কারণে? কারণ আপনার কাছে মনে হবে অনেকটুকু পড়া শেষ করছে, আপনার একটা কনফিডেন্স তৈরি হবে। এবার আপনি কলেজে গেলেন, কলেজে যাওয়ার পর আপনার কলেজে অনেকগুলো ক্লাস হবে। ক্লাসগুলোর মধ্যে কিছু ক্লাস আছে যেটা আপনার কাছে আপনি ধরতে পারবেন, স্যারের সাথে আপনি রিলেট করতে পারতেছেন, ওই ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করবেন। আবার কিছু ক্লাস থাকবে যেই ক্লাসে হয়তো আপনি অত রিলেটেবল কিছু পাচ্ছেন না, তো যদি সেখানে সময় থাকে ওইখানে হয়তো আপনি আপনার নিজের অন্য কোনো টপিক, লাইক ফিজিক্সের একটা টপিক, কেমিস্ট্রির ওই টপিক, সেটা আপনি ক্লাসের মধ্যে যদি সময় পান, ওইটা আপনি ওই জায়গায় মনোনিবেশ করতে পারেন, ওইটুকু সময় আপনি কাজে লাগাই ফেলতে পারেন। আপনি যদি কলেজের ক্লাসগুলো যেগুলো বুঝেন সেগুলো মনোযোগ দিয়ে করেন, এবং যেগুলো বুঝেন না ওই টাইমে আপনি আপনার বাসায় যে পড়াগুলো সেগুলো করে ফেলতে পারেন, তাহলে আপনার অনেকটুকু টাইম সেভ হবে। আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে কলেজে যাওয়ার সময়, আমি কলেজে খুব কম গেছি, আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, বাসায় বসে আবার অনেক পড়তাম। কলেজে যাওয়ার সময়টুকু এবং কলেজ থেকে ব্যাক করে আসার সময়টুকু, এই যে সময়টুকু, প্রায় আমার যেমন ঢাকায় আমার বাসা থেকে কলেজ প্রায় 6-7 কিলো দূরে ছিল। অনেক কিছু যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগতো কলেজে পৌঁছাইতে, আবার আসতে আরো 1-1.5 ঘন্টা। তাই আমি কলেজে খুব কম যেতাম, বা যে কয়দিনই আমি যেতাম কলেজে যাওয়া আসা, যে যে 2 থেকে 3 ঘন্টা টাইম, এই 2 থেকে 3 ঘন্টা টাইম আমি যদি বাসে যাই, বাসে আমি অনেক সময় দেখা যাচ্ছে সিটও পাইনি, ঝুলে আসি, ঝুলে ঝুলে আমি বই পড়তাম। মাথার উপর অনেক প্রেশার পড়তো, বাট ওইটাও আমি পড়তাম। তারপর যেটা করতাম, যে অনেক সময় দেখা যেত বই পড়তে ভালো লাগতেছে না, আমি হচ্ছে একটু চোখ বন্ধ করে আমি যে লাস্টের দিন যে টপিকটা পড়ছি বা ক্লাসে যেটা হয়েছে সেটা আমি মনে চিন্তা করে করে, আচ্ছা এখান থেকে এটা হয়েছে, এখান থেকে ওইটা হয়েছে, এবার চিন্তা করতাম। চিন্তা করে তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে খাতার মধ্যে ওই জিনিসটা নোট করার চেষ্টা করতাম, যে আচ্ছা এখান থেকে এখানে হয়েছে। তো ফলে যেটা হয়তো আমার মাথায় একটা রিভিশন হয়ে যেত। সো আসা যাওয়ার টাইম, এই টাইমটা কিন্তু আমি চাইলে এভাবে ইউজ করতে পারি। বা আপনার হয়তো কোনো বাংলা সাবজেক্ট, বাংলা বা ইংলিশের কিছু ভোকাবুলারি আছে, বাংলার কিছু শব্দার্থ আছে, টিকা আছে, যেটা আসলে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে এমন না, আপনি জাস্ট বিড়বিড় করে পড়লে হয়ে যায়, ওটা চাইলে আপনি যাতায়াতের সময় পড়ে ফেলতে পারেন। তারপরে টাইম আপনি হচ্ছে চেষ্টা করবেন, দুপুরবেলা যদি আপনার কলেজ না থাকে, সাধারণত ডে শিফটে ক্লাস হয় না, ফার্স্ট ইয়ারে মর্নিং শিফটে হয়, সেই ধরনের ক্ষেত্রে আপনি দুপুরের টাইমটাতে কলেজ থেকে ব্যাক করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিবেন। তারপর হচ্ছে যে কিছু পড়া পড়ে ফেলতে পারেন বিকালে 5টা 6টা বাজার আগে, শিখর ক্লাসগুলো করার আগে। বেটার হচ্ছে যে শিখর রিলেটেড যে টপিকগুলো, শিখতে আজকে যে পড়াগুলো যে ক্লাসগুলো করানো হবে,
আহ, এর আগে যে এই সাবজেক্টের ক্লাসগুলো করানো হয়েছিল, লাইক আজকে ফিজিক্সের 9 নাম্বার ক্লাস, 8 নাম্বার 7 নাম্বার ফিজিক্সের যে ক্লাসগুলো হয়েছিল, সেই ক্লাসগুলো রিলেটেড হোমওয়ার্কগুলো বা সেই ক্লাসগুলো রিলেটেড টপিকগুলো আপনি একটু ঝালাই করে নিলেন, বা গতকালকে রাতে আপনার শিক্ষকদের যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো আপনি আজকে এই টাইমটাতে একটু পড়ে ফেলতে পারেন। তারপর শিক্ষক ক্লাসগুলো যখন যখন শেষ হবে, তারপর আরো 1-2 ঘন্টা আপনি নিজের পড়ার টেবিলে বসতে পারেন। এইভাবে আপনাকে সময়গুলো বের করে নিতে হবে। শুক্র শনিবার অনেক অংশে আপনি ফ্রি থাকেন, ওই টাইমটাতে আপনাকে এই শিক্ষক সারা সপ্তাহে জমে যাওয়া পড়াগুলো নোট করা, এইচডাব্লিউ করা, নিজের বই থেকে পড়ে নেওয়া, সেগুলো ম্যানেজ করতে হবে। স্পেশালি যখন ছুটির সময় আসবে, লাইক ঈদের ছুটি, পূজার ছুটি, তারপর হচ্ছে পহেলা বৈশাখ, বা সামনে 16 তারিখে একটা ছুটি আছে, এই ছুটির দিনগুলো চিন্তা করতে হবে, এটা আমার মেইন মৌসুম, এটাকে উপরওয়ালা আমাকে একটা সুযোগ দিছে, এই সুযোগটাকে আমাকে কাজে লাগাইতে হবে। এইভাবে আপনি যদি গুছায় পড়তে পারেন, আপনি অনেক দূর যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটু আমাদের জায়গায় আসি। আমরা যখন আই ক্রস আই করি 0 হয়, সিমিলার ওয়েতে আমি যখন আই ক্রস আই না করে, ধরেন আমি জে ক্রস জে করব, একই ব্যাপার, 0 আসবে। আমি যখন কে ক্রস কে করব, তখনও হচ্ছে 0 আসে। এবার আমরা দেখছিলাম যখন হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কিছু করি, লাইক আই ক্রস জে, তখন চলে আসে কে, বা জে ক্রস কে, তখন চলে আসে আই, আবার কে ক্রস আই, তখন চলে আসে জে। কারণ কি, এখন তো আর দুইটার মাঝখানে কোনটা 0 ডিগ্রি না, ওই দুইটার মাঝখানে কোনটা হচ্ছে 90 ডিগ্রি, সো 1 আসে। আই আর যে উভয়ের সাথে লম্ব হচ্ছে কে, জে আর কে উভয়ের সাথে লম্ব হচ্ছে আই, এভাবে বাকিগুলো আসে। কিন্তু আপনি যদি প্যাটার্নটা উল্টায় ফেলেন, মানে আপনার প্যাটার্নটা এরকম হওয়া উচিত, আই, মানে যে যেভাবে মনে রাখে আর কি, আই জে কে, যে আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই, এরকম যদি আসে তাহলে হচ্ছে আপনি প্লাস অ্যান্সার পাবেন, অর্থাৎ আই জে করলে প্লাস কে, এরকম পাবেন। কিন্তু আপনি যদি প্যাটার্নটাকে উল্টায় ফেলেন, লাইক আপনি যদি এরকম করেন জে ক্রস আই, তাহলে আপনি পাবেন হচ্ছে মাইনাস কে। আপনি যদি ধরেন হচ্ছে কে ক্রস জে এরকম করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে মাইনাস আই। আপনি যদি আই ক্রস কে করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে মাইনাস জে। অর্থাৎ আপনার এই যে আই জে কে, এটার প্যাটার্নটা যদি আপনি উল্টায় ফেলেন, এই প্যাটার্নে যদি দেন, তাহলে অ্যান্সারগুলো হচ্ছে নেগেটিভ আকারে আসবে। ঠিক আছে? তো এইটা একটু আমাদেরকে এই জায়গাটা বুঝে রাখতে হয়। ঠিক আছে? আই জে, যে আই জে এর জায়গায় জে আই, জে কে এর জায়গায় কে জে, কে আই এর জায়গায় আই কে, এভাবে হচ্ছে ব্যাপারগুলো মাইনাস আসে। দেখেন আরেকটা জিনিস কিন্তু বোঝা যায়, আই জে মিসিং কে, কে এটা চলে আসছে, জে আই কে মিসিং, তারপর কে জে আই মিসিং, আই কে জে মিসিং, এভাবে হচ্ছে আমরা ব্যাপারগুলো করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমাদের এরপর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা তো দুইটা ভেক্টরের অনেক সময় বলে যে লম্ব একক ভেক্টর, লম্ব সমতলে একক ভেক্টর বের করো। তো আমরা এইখানে গত ক্লাসে কি আমরা নির্ণায়কের সাহায্যে মান নির্ণয় দেখছিলাম? আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানায়েন তো, লাইক দুইটা ভেক্টর আমরা নির্ণায়কের সাহায্যে তাদের মান বের করা, সেই রিলেটেড প্রবলেম কি আমরা গত ক্লাসে করছিলাম কিনা? ইসরাত জাহান বলছে ভাইয়া আমার মেসেজ কেউ দেখে না, এই যে ভাইয়া কিন্তু দেখতেছি। ঠিক আছে? আহ আচ্ছা আচ্ছা, ইয়েস দেখছিলাম, ইয়েস দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু আপনাকে রিভিউ করে দিই। ধরেন আপনি যদি এরকম নেন দুইটা ভেক্টর, একটা ভেক্টর আছে এ, ধরলাম আমি একটা মান দিলাম 2i মাইনাস 3j প্লাস 4k। ঠিক আছে? আচ্ছা, তারপর বি, বি একটা ভেক্টর, সেটা হচ্ছে 3i প্লাস ধরেন 10j প্লাস হচ্ছে ধরেন 2k। ঠিক আছে, এরকম আমি দিলাম। আচ্ছা, এখন ধরেন আমাকে বলছে এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি যদি বের করতে হয়, আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম, আজকে আর প্রমাণ করা লাগবে না, আজকে জাস্ট হচ্ছে আমরা কিভাবে করতে হয় একটা জিনিস আমরা করে দেখাই, তাহলেই আপনি বুঝে যাবেন। ওকে, সো ফার্স্টে যেটা করতে হয়, আই লিখতে হয়, জে লিখতে হয়, কে লিখতে হয়। এবার এর যে টার্মগুলো কি আছে, 2 মাইনাস 3 4 পর পর বসাবো, 2 মাইনাস 3 4। তারপর বি এর টার্মগুলো কি আছে, 3 10 2, সো আমরা বসাবো 3 10 2। এবার আমরা গুণ করব, ফার্স্টে আই কে ফিক্স রেখে আমরা যেটা করব, এই দুইটার মাঝে গুণ, সো 3 দুগুণে 6 মাইনাস 6, আর এখানে বিয়োগ করলে 4.40 এটা চলে আসবে। তারপর আসে কি, সেকেন্ড টার্মটার আগে মাইনাস বসে, এগুলো নিশ্চয়ই আপনারা ম্যাট্রিক্সে শিখে আসছেন। ঠিক আছে? মাসুম বিল্লাহ অনেক সময় ধরে ক্লাস করলে মাথা ব্যথা করে, এক্স্যাক্টলি আমার মতো, আমারও যখন ইন্টারে ছিলাম অনেক সময় ধরে ক্লাস করলে আমার প্রচুর মাথা ব্যথা করতো। আমার একদিন মনে আছে যে রাসেল ভাইয়া
দেখবেন আপনি গুগলে ইউটিউবে যখন সার্চ করবেন ম্যাথ রাসেল ভাইয়া লিখে সার্চ করলে দেখবেন ওই সময়কার সব থেকে ফেমাস ভাইয়ারা মানে খুব মানে অসাধারণ কিছু ভাইয়া ছিল, চমক ভাইয়া, রাসেল ভাইয়া, যারা হচ্ছে যুগ যুগ ধরে ফেমাস, আমাদের পড়ানোর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তো রাসেল ভাইয়ার সাথে আমার একটা ক্লাসের স্মৃতি মনে আছে। কোনো একটা ক্লাসে আমি আর কি টানা ক্লাস হচ্ছিল, শুক্রবার শনিবার সকাল থেকে শুরু করে ক্লাস হচ্ছে দুপুর হয়ে গেছিল। আমার মনে আছে যে ক্লাস করতে যে আমি মাথা ব্যথার কারণে এরকম ঢুলে পড়ছিলাম। তো রাসেল ভাই এসে মাথার মধ্যে এরকম আদর করে দিয়ে এরকম উঠাই দিছে। তো রাসেল ভাইয়া ছিল, ওনার একটা ক্লাস পাওয়া মানে ওই সময় অসাধারণ একটা বিষয় ছিল। তো রাসেল ভাই এসে আমার মাথায় হচ্ছে হাত বুলাই দিছে, ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগছিল। তো ওই যে ওই ধরনের কিছু অনুভূতি, ওইটা আমাকে দেখা যাচ্ছে ঠাস করে চোখ থেকে ঘুম চলে গেছে, আমি হচ্ছে জেগে উঠছি, আবার পুরো এনার্জি নিয়ে হচ্ছে ক্লাস করা শুরু করছি। বা কোনো একটা ক্লাসে কোনো একটা ভাই হয়তো কোনো কমপ্লিমেন্ট করছে, আরে তুই তো জোস পারছিস, অঙ্কটা মিলাইতে পারছিস, আরে তুই ফার্স্টে অ্যান্সার মিলাইছিস। তো এই ব্যাপারগুলো যখন ঘটতো না, ওই ব্যাপারগুলো হচ্ছে মাথা ব্যথা কাটাই দিত। দেখবেন আপনি অনেক সময় মাথা প্রচুর ব্যথা করতেছে, চা খাইছেন, কফি খাইছেন, ঘুমাইতেছেন, কাটতেছে না, কিন্তু ধরেন আপনার পছন্দের কিছু একটা ঘটছে, আপনি কিছু একটা পারছেন, আপনার ভাল লাগার কিছু একটা ঘটছে, ঠুস করে মাথা ব্যথা কেটে গেছে, ঠিক আছে? তো ওই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে আনতে হবে। কোনো একটা জায়গায় খুব বেশি এফোর্ট দেন, দেখবেন এফোর্ট দিয়ে যখন একটা পজিটিভ রেজাল্ট আসবে, অটোমেটিক্যালি আপনার ভাল লাগা শুরু হবে। ভাল লাগা যখন শুরু হয় তখন মাথা ব্যথা অনেকটুকুই কমে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এ ক্রস বি যখন আমরা করব, আই তারপর জে, জে যখন নিব তখন এই যে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 4 12 বিয়োগ করলাম। তারপর কে যখন নিব, কে এর সাথে কি আছে, এই যে 10 দুগুণে 20 আর মাইনাস মাইনাস প্লাস 9। তাহলে আমরা যদি অ্যাড করে ফেলি কি আসবে, -46 আই, তারপর কি আছে, তারপর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 8 জে, আর কি থাকতেছে 29 কে, 29 কে। সো এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমগুলো দেখতে পারি। আমরা মোটামুটি এইটুকু দেখে ফেললাম। আচ্ছা, এখন আমাকে কেউ যদি বলে তার আগে এইটুকু পর্যন্ত কারা কারা ধরতে পারছেন, মানে এইটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন, তারা একটু ভাইয়াকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে হ্যাঁ ভাইয়া এইটুকু পর্যন্ত আপনার সাথে আছি, ধরতে পারতেছি। ইয়েস লিখেন, তাহলেই হচ্ছে ভাইয়া বুঝতে পারবো। আচ্ছা, ক্লিয়ার, ইয়েস সি, ইয়েস ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। অনেকে হচ্ছে কমেন্ট করে জানাচ্ছেন আমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা জাস্ট এবার যদি আমাকে বলে এ ও বি এর লম্ব সমতলে, এ ও বি এর তলের সাথে বা তলের ওপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তখন আমরা কি করব, তলের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তখন আমাকে যেটা করতে হবে, দেখেন আমি ভাইয়া কি জানি, এ ক্রস বি, এ ক্রস বি মানে কি, ইটা ইন্টু এ বি সাইন থিটা, এই জিনিসটা তো আমার জানা আছে। এখন খেয়াল করেন তো ভাইয়া, যে অনেকে এখনো ধন্যবাদ বলছে যে ভাইয়া ক্রিয়াল ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া আপনাদের জানানোর জন্য। আর আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে একটু করতে হয়, আপনারা যারা বুঝেন, আপনারা, আমি জানি যে যারা একটু ট্যালেন্ট পোলাপান হয় তারা আসলে একটু শাই হয়, তারা একটু ইন্ট্রোভার্ট হয়, তারা কথা বলতে চায় না, তারা আসলে মানে প্রকাশ করে না। আমি খেয়াল করতাম যে ক্লাসের মধ্যে যারা হচ্ছে কিছু কিছু পোলাপান থাকে, কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে খুব চুপচাপ চুপচাপ চুপচাপ, মানে কখনো কোনো কথা বলে না, কোনো জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার নাই। পরীক্ষা নেওয়ার পর যখন রেজাল্ট বোর্ড হুট করে দেখি সে হচ্ছে ফার্স্টে, তাদের নাম প্রথম দিকে। তো এরকম কিছু পোলাপান থাকে, বাট আপনাদেরকে বলতেছি যারা হচ্ছে অনেক ট্যালেন্ট কিন্তু হচ্ছে শান্ত, কমেন্ট করতে আপনাদের ভালো লাগে না, বা হচ্ছে একটু শাই থাকতে আপনারা পছন্দ করেন, তাদের জন্য বলবো ভাইয়া আপনারা একটু অ্যাক্টিভ হইতে হবে। কারণ অনলাইনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আপনি দেখবেন অনেক সময় মানে মন চলে গেছে অন্যদিকে। সো একটু মাঝে মাঝে কমেন্ট করবেন, ইয়েস লিখবেন, টুকটাক বলবেন। ভাই হয়তো সবার কমেন্টটা সবসময় দেখতে পারবো না, ভাইয়াকে পড়াতেও হচ্ছে, মাঝে মাঝে কমেন্টের দিকে তাকাতে হচ্ছে। বাট এই যে আপনি কমেন্ট করতেছেন, একটা ইন্টারাকশন হচ্ছে, এটা যেটা করবে আপনাকে ডিস্ট্র্যাক্ট হওয়া থেকে অনেকটুকু সেভ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে একজন বলছে বি ক্রস এ হয়, তাহলে কি হবে ভাইয়া, দেখাবো, কোনো সমস্যা নেই। এ ক্রস বি হচ্ছে এরকম। এখন ইটাটা যদি আপনাকে বের করতে হয় কি লাগবে, এ ক্রস বি লাগবে, সরি, এ ক্রস বি লাগবে, নিচে হচ্ছে এই এ বি সাইন থিটা, এটা দ্বারা ভাগ করা লাগবে। এখন খেয়াল করেন তো, আমরা এভাবে বলতে পারি না, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, কারণ এ ক্রস বি এর যে মান সেটাই তো আসলে এ বি সাইন থিটা, তাই না? এখন খেয়াল করেন এ ক্রস বি কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি,
এ ক্রস বি কত সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, এই যে মানটা বের করা। তাহলে আমি বসাই দিই -46 প্লাস 8 জে কত আসছে +29 কে। আচ্ছা, এখন দেখেন মান এ ক্রস বি এর মান লাগবে, তার মানে কি এই যে উপরে যে জিনিসটা আছে সেটাই তো এ ক্রস বি, সেটার মান বের করা লাগবে। এ ক্রস বিও তো একটা ভেক্টর, একটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে এ এক্স এ ওয়াই এ জেড, তাহলে আমি এটার মান বের করতে পারবো না। এটার মান কি হবে? এটার মান হবে জাস্ট √46 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 29 স্কোয়ার। এইটুকু পর্যন্ত কারা কারা ধরতে পারছেন আমাকে একটু কমেন্ট করে বললেন, ঠিক আছে? তাহলে আমরা ধরেন এইটুকু বলে ফেললাম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, আই হবে এটা আসলে ভাইয়া একটু আপনাদের কনসেন্ট্রেশন চেক করতেছিলাম, আমার সাথে আপনারা আছেন কিনা। তো দেখে খুবই ভালো লাগলো আপনারা আমার সাথে আছেন। আবার বলবেন ভাইয়া মিস্টেক হয়েছে, এখন আবার বলে কনসেন্ট্রেশন চেক করতেছে, ঠিক আছে? তো আমরা এখানে যে অনেকে ইয়েস বলছে, ঠিক আছে, ক্লিয়ার। এখানে আরেকটা কাজ করা লাগবে, আপনাকে এটা প্লাস মাইনাস দেওয়া লাগবে, প্লাস মাইনাস দেওয়া লাগবে। কেন এটা প্লাস মাইনাসটা দেওয়া লাগবে একটু বলি। কারণ দেখেন, এই যে আমি একটা তল চিন্তা করলাম, এই যে আমার হাত একটা তল, এই তলের সাথে লম্ব দিকে একক ভেক্টর তো উপরের দিকেও হইতে পারে নিচের দিকেও হইতে পারে। হয়তো এ ক্রস বি করে আমি উপরের দিকে পাইলাম, ইটাটা উপরের দিকে আসছে। এখন আমাকে বলছে এ ও বি এর তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ভর, তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। সো আমি এইটাকে একটু এভাবে বলি, দেখেন এটা বুঝেন কিনা। এই জায়গাটা একটু কোশ্চেনটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা। তো আমরা যেখানে আসি, আমরা আসি হচ্ছে এখানে, ওকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা একটা এ ক্রস বি করব, এ ক্রস বি করে ওইটা একটা নিজস্ব দিক আমাকে দিবে। ওই দিকটা হচ্ছে তলের সাথে লম্ব দিকে বাইরের দিকে অথবা ভিতরের দিকে, মানে আমি যে তলে আছি তলের উপর লম্ব হবে উপরের দিকে হইতে পারে নিচের দিকেও হইতে পারে। তো আমাকে তো বলছে একটা তলের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে, আমাকে তো বলে না যে একক ভেক্টরটা একদম এই দিকেই হইতে হবে বা এই দিকেই হইতে হবে, দুই দিকেই হওয়া পসিবল। যেহেতু দুই দিকেই হওয়া পসিবল, তাই শুধুমাত্র এই তলের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করা যখন কথাটা আসবে, তখন আমরা প্লাস মাইনাস দুই দিকেই একক ভেক্টরটা হওয়া পসিবল। তলের সাথে লম্ব বরাবর উপরেও পসিবল, তলের সাথে লম্ব বরাবর নিচেও পসিবল। তলটা এইভাবে থাকলে তলের সাথে লম্ব বরাবর বাইরেও পসিবল, ভেতরেও পসিবল। এই জায়গাটায় শুধুমাত্র হচ্ছে আমার প্লাস মাইনাস এটা দেওয়া লাগবে। সো এইটা যদি দিয়ে দেন, এটা যদি দিয়ে দেন তাহলে এটাই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? কেউ জিজ্ঞেস করতে পারেন ভাই এটা কি ভাঙায় লেখা লাগবে কিনা, অর্থাৎ মানটা বের করা লাগবে কিনা। অ্যান্সার হচ্ছে মানটা আপনি বের করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? স্যার ইটা ক্যাপ এ এর ল না, ইটা ক্যাপ এ এর ল না, বুঝি নাই ভাইয়া। কমেন্টে একজন আমাকে কমেন্ট করছেন ইটা ক্যাপ এর ল না, এর ল বলতে কি বুঝায় আমি বুঝি নাই আসলে আপনার কথাটা। তো আমরা এইটুকু পর্যন্ত মোটামুটি করলাম, ঠিক আছে? এইটুকু পর্যন্ত যারা বুঝতে পারছেন তারা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানায়েন, ইয়েস লিখলেই হবে। আর এই মানটা আপনি চাইলে বের করতে পারেন, সেটা বেটার হয়। আর না বের করে এভাবে রেখে দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা এবার আরেকটু দেখি, একজন দুজন আমাকে কমেন্ট করছিলেন, আচ্ছা ভাইয়া এ ক্রস বি করলে যা আসে সেটা তো আমরা দেখলাম যে ইটা এ বি সাইন থিটা আসে, কিন্তু আপনি যদি এরকম কাজ করতেন, বি ক্রস এ করতেন, তাহলে কি হইতো ভাইয়া? বি ক্রস এ করলে হচ্ছে ভাইয়া মাইনাস ইটা এ বি সাইন থিটা আসতো। ভাইয়া কিভাবে এরকম হয় একটু বলি, বা আমার আলটিমেটলি কি একটা আরেকটার অল্টারনেট, তার মানে হচ্ছে এ ক্রস বি যে কথা মাইনাস বি ক্রস এ একই কথা। এই কথাটা জাস্ট আমরা একটু মাথায় নিই। কিভাবে ভাইয়া এটা হইলো? নেট প্রবলেম। আচ্ছা, আমাকে একটু মাঝখানে কমেন্ট করে জানান, ইন্টারাপ্ট করি একটু, যে ভাইয়া নেট কি আমার লেখা সবাই দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। অর্থাৎ আপনারা যদি কয়েকজনও দেখতে পান তার মানে আমাদের এদিক থেকে নেট ক্লিয়ার আছে। আমাকে একটু কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, দেখা যাচ্ছে তার মানে আমাদের নেট ক্লিয়ার আছে। যে দু একজনের প্রবলেম হচ্ছে তার মানে ওনাদের ওখান থেকে হয়তো আপনাদের বাসার ওইখানে নেটের অবস্থা ভালো না, সেটা হচ্ছে মেইন রিজন। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। এখন একটু বলি যে এ ক্রস বি আর বি ক্রস এ কেন উল্টা হয়। খেয়াল করে দেখেন, আমরা যখন বের করতাম, লাইক আপনি যদি এ ক্রস বি করেন, আমি ধরেন দুইটা ভেক্টর নিয়ে আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নাই। যারা বুঝেন নাই আগেরটুকু যে এ ক্রস বি আর বি ক্রসে কেন উল্টা হয়, আমি একটু তাদের জন্য ক্লিয়ার করে দিই, অন্য কালার নিই, তাহলে আরো বেটার বুঝবেন।
ধরেন আপনি এ নিলেন আর আপনি বি নিলেন। সো এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই হাতে দুইটা কলম নেওয়া লাগবে। যেমন আমি আমার হাতে দুইটা কলম নিচ্ছি, যে আমার কাছে দুইটা কলম আছে, একটা কালো কালি একটা নীল কালি। যে সবার কালো আর নীল নিতে হবে এমন না, আপনি একটা কলম একটা পেন্সিল দুইটা কলম যে কোনো কালি নিলেই হবে। এখন আপনি করবেন কি, বাম হাত নিবেন, এই যে বাম হাত নিলাম, ঠিক আছে। বাম হাতে দুইটা কলমকে এভাবে ধরবেন, যে ভাইয়া ধরছি, ঠিক আছে। এখন দুইটা কলমকে এমন ভাবে ধরবেন যেন দুইটার আদি বিন্দু একই জায়গায় থাকে, যে ধরলাম এ আর বি বরাবর। এখন আপনি ফার্স্টে করবেন কি, এ ক্রস বি করবেন। এ ক্রস বি এর মানও এ বি সাইন থিটা, বি ক্রস এর মানও এ বি সাইন থিটা, মানে দুইটার মান কিন্তু সেম, দিকটা জাস্ট উল্টা আসে। কিভাবে উল্টা আসে দেখেন, এ ক্রস বি করতে হইলে বাম হাত দিয়ে ধরবো, যে বাম হাত দিয়ে সবাই ধরছি, তাই না, সবাই কিন্তু ধরতে হবে। তারপর কি করব, ডান হাত, ডান হাতের এই যে চারটা এইভাবে ধরবে, এইভাবে ধরবেন, ডান হাতটাকে এইভাবে ধরবেন, ধরে এই যে চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুলকে আপনি প্রথম যে ভেক্টরটা এ ভেক্টর এটার দিকে রাখলেন, তারপর দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাবেন, এমন ভাবে ঘুরাবেন যেন অ্যাঙ্গেলটা ছোট হয়। আপনি এইভাবেও ঘুরতে পারেন, আবার আপনি উল্টা এইভাবেও ঘুরতে পারেন, কিন্তু ওইভাবে ঘুরলে কি অ্যাঙ্গেলটা বেশি হবে, আপনাকে ছোট অ্যাঙ্গেল যেদিকে সেই দিকে ঘুরতে হবে, তার মানে এই দিকে ঘুরতে হবে। তো ডান হাতে চারটা আঙ্গুলকে নিলাম, নিয়ে আস্তে 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 বড়টার দিকে মানে এ থেকে বি এর দিকে ঘুরলাম। ঘুরলে আমার বুড়ো আঙুলটা কোন দিকে আছে, তলকে ভেদ করে বাইরের দিকে, মানে আপনাদের মোবাইল ল্যাপটপ ভেদ করে চলে আসতেছে। তাহলে এখানে আমাদের ক্রস গুণফলের দিক বা ইটা এর দিক, ইটা এর দিক বা হচ্ছে আপনি বলতে পারেন যে এ ক্রস বি এর দিক, দিকটা কোন দিকে আসতেছে, ডট, মানে তলকে ভেদ করে বাইরে চলে আসতেছে। আচ্ছা, এইটুকু তো ধরতে পারছি। এখন চলেন আমরা বি ক্রস এ এর দিকটা বের করি, বি ক্রস এ এর দিক। বি ক্রস এর দিক বের করতে হলে আমাকে কি করতে হবে, আবারও আগের মতো বাম হাত দিয়ে দুইটাকে ধরলাম, ধরার পর এবার আমি ডান হাতের চারটা আঙ্গুলকে প্রথমে কার বরাবর রাখবো, বি বরাবর। কারণ যখন আপনি বি ক্রস এ বের করবেন তখন প্রথমে কে আসছে, বি আসছে। তো বি বরাবর রাখলাম, রাখার পর ছোট কোণে এর দিকে গেলাম, এই যে দেখেন ডান হাত দিয়ে ছোট কোণে এর দিকে গেলাম। এখন বুড়ো আঙ্গুলটা কোন দিকে আসতেছে, ভেতরের দিকে আসতেছে। তাহলে এখন আমাদের বি ক্রস এর দিক হচ্ছে ক্রস। তাহলে এই দুইটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট, যে কখন কোনটা আমাদের চলে আসলো। তাহলে আমরা এ ক্রস বি এর দিক পাইলাম, বি ক্রস এর দিক পাইলাম। তাহলে দুইটারই কিন্তু মান সমান, এ বি সাইন থিটা, কিন্তু একটা দিক বাইরে একটা দিক ভিতরে। তাহলে আমরা যদি উল্টা হয় পরস্পর, একটা বাইরে একটা ভিতরে, তখন একটা প্লাস হলে আরেকটা কি হবে, মাইনাস হবে। এই জন্য এইটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, মানে একটা আরেকটার অপোজিট, এভাবে আমরা বুঝাইছি। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদের কনফিউশন একটু ক্লিয়ার করি, আগের জিনিসগুলোর কনফিউশন। ধরেন অনেকে আমাকে বলেন, এই জিনিসটা তো আপনারা জানেন, যে ভাইয়া ধরেন একটা ভেক্টর লিখলাম, এ একটা ভেক্টর, ঠিক আছে। এখন এই ভেক্টরের মান ধরেন আমি বললাম 2i - 3j বা প্লাস হচ্ছে 5k এরকম বললাম। এখন এই ভেক্টরে যখন মান আমি লিখবো, যে শুধু এর মান কত, বা আমি এভাবে লিখবো, শুধু এ লিখতে পারি বা এ ভেক্টর দিয়ে মডুলাস দিতে পারি, এটার মান কত আসে, 2 স্কয়ার, তারপর হচ্ছে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এভাবে আসে। এখন এটা কিভাবে আসে, এটা অনেকভাবে বলা যায়। আপনাদের এই জিনিসটা কি মনে আছে, যে যখন দুইটা ভেক্টরের ডট গুণন করতাম এ ডট বি, তখন এভাবে আসতো না, এ বি কস থিটা। আবার এটাকে এভাবেও লেখা যেত, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এভাবেও লেখা যেত। তো যখন আমি দুইটা ভেক্টরকে ডট গুণন করি, ডট গুণ আমরা আগের ক্লাসে পড়ে আসছি, তখন হচ্ছে আমাদের এ বি কস থিটা এভাবেও লেখা যায়, অথবা এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড এভাবেও লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু খেয়াল করি, খেয়াল করেন তো ভাইয়া, যদি দুইটা ভেক্টর একই দেয়, মানে যদি এ এবং বি ভেক্টর সেম হয়, আপনি যদি ধরেন দুইটা এ কে গুণ করলেন, এ ডট এ, এটা যদি আপনি কখনো লেখেন, তাহলে ভাইয়া কি হবে, এ ইন্টু এ ইন্টু কস। বলেন তো দুইটা এর অন্তর্গত অ্যাঙ্গেল কত, আমাকে একটু দ্রুত কমেন্ট করে লিখবেন। আপনি দুইটা সেম ভেক্টর, একই ভেক্টরকে আপনি হচ্ছে গুণ করতেছেন, এ ডট এ করতেছেন, একই ভেক্টরকে আপনি ডট গুণ করে দিচ্ছেন, তখন এ এবং এ দুইটা এর অন্তর্গত কোণ কত হবে, যে মানসুর ও সবার আগে কমেন্ট করছে, এটা 0 ডিগ্রি হবে। ভেরি গুড। এবার আমাকে কে কে কমেন্ট করতে পারেন যে cos 0 ডিগ্রি কত হবে, cos 0 ডিগ্রির মান কত, এটা কে কে বলতে পারবেন। এখন দেখেন কি আসবে, এ এক্স এ এক্স, তারপর কি আসবে এ ওয়াই এ ওয়াই, তারপর কি আসবে এ জেড, এরকম ভাবে আসবে। এখন তাহলে চিন্তা করেন, এ ডট এ মিলে কি
এখানে আসতেছে আমাদের দুইটা এ স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে 1 cos 0 ডিগ্রি 1, এই যে অনেকে বলছে। তাহলে এ এক্স গুণ করে কি হবে এ এক্স স্কোয়ার, এই দুইটা মিলে গুণ করে এ ওয়াই স্কোয়ার, তারপর এ জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইন্টু 1 কত হয় এ স্কোয়ারের মান আসলো এটা, তাহলে শুধু এর মান আসবে কত রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। এটাই হচ্ছে তাহলে আমাদের কি হলো, আমাদের ফর্মুলাটা হইলো। তাহলে আমরা আরেকটা ভাবে দেখে ফেললাম যে এর একটা যদি এ ভেক্টর দেওয়া থাকে তাহলে ওটার মান কিভাবে বের করব। এখন ধরেন আমাদের যেমন এক্সাম্পলটা ছিল কি, আমাদের এক্সাম্পলটা ছিল হচ্ছে যে এই রকম ছিল আমাদের এক্সাম্পলটা। এই এক্সাম্পলটার মধ্যে খেয়াল করেন আমাদের কি ছিল, একটা ভেক্টর দেওয়া ছিল এ, তাহলে এখানে কি এইটা হচ্ছে আমার এ এক্স, এই যে এইটুকু হচ্ছে আমার এ এক্স, এইটুকু হচ্ছে আমার কি এ ওয়াই, এইটুকু হচ্ছে আমার এ জেড। এই কারণে আমি কি করছি দেখেন, মান বের করছি যখন এ এক্স এর স্কোয়ার মানে 2 স্কোয়ার করছি, এ ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার করছি, এ জেড স্কোয়ার 5 স্কোয়ার করছি, তাহলে এখান থেকে মানটা বের হয়ে যায়। মান যদি আমি বলি 4 আর 9 কত 13, 13 আর 25 কত 38, সো রুট ওভার 38। মাথায় রাখবেন ক্যালকুলেটর ছাড়া যে যত ভালো করে করতে পারবেন সে তত ভালো করতে পারবেন। আমার একদম পারফেক্ট হওয়া লাগবে না, আমি কাছাকাছি লিখবো। আমি ধরেন এটা লিখলাম 6.1, আপনারা এটা নিজের মতো করে বের করেন। আমি জানি 6 স্কোয়ার মানে 36, 6 থেকে একটু বড় হবে, আমি 6.1 লিখে রাখবো। আমার ইকুয়াল হওয়া লাগবে না, কাছাকাছি লাগবো। এটা করতে পারলে আপনি হচ্ছে অনেক 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 মানুষের থেকে আগায় যাবেন। কেন? কারণ অ্যাডমিশনের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ক্যালকুলেটর থাকবে না। আর যারা ক্যালকুলেটর ছাড়া করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের মাথা অনেক শার্প হয়, অনেক অঙ্ক তারা দেখেই বলে দিতে পারে, অনেক এমসিকিউ তারা অপশন দেখেই বলতে পারে এটা এইরকম হবে। ঠিক আছে, যে মোসাম্মদ জান্নাত ও বলছে 6.16 হবে, আমি কাছাকাছি বললাম। রুট ওভার 38 রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে একটু খেয়াল করি, এই যে ভাইয়া যখন বের করছিলাম এ ক্রস বি, যখন বের করছিলাম এটা একটা ভেক্টর বের হয়েছিল। আমাকে অনেকে প্রশ্ন করছিল যে ভাইয়া এ ক্রস বি যখন আপনি নিচে মান বসাইছেন এ বি সাইন থিটা, আপনি রুট কেন দিছেন? কারণ দেখেন ভাইয়া এ ক্রস বি তো একটা ভেক্টর, তাই না? এই ভেক্টরটা কত, এই যে 46i 8j 29k, এটা একটা ভেক্টর। তাহলে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তো একক ভেক্টর পাবো। তো এটার মান বের করতে হলে কি করতে হবে, নিচে রুট ওভার দিয়ে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, মানে এই ভেক্টরের এক্স স্কোয়ার এই ভেক্টরের ওয়াই স্কোয়ার ভেক্টরের জেড স্কোয়ার, এটা করলেই আমার হচ্ছে মানটা বের হয়ে যাবে। এই কারণে হচ্ছে এখানে রুট দ্বারা ভাগ করছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের কমেন্ট বক্সে যতগুলো কমেন্ট দেখছি আমি চেষ্টা করছি যে মেজর যে কমেন্টগুলো এগুলো হচ্ছে যে অ্যান্সার করার। তো যারা যারা কমেন্ট করছিলেন আজকের ক্লাস রিলেটেড যে ভাই এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই, তাদের সবগুলা কোশ্চেন মেজর কোশ্চেনগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করছি। আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি যাদের কনফিউশনগুলো ছিল সেগুলো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারে থাকেন তাহলে এবার ইয়েস, না তাহলে আপনি এবার ওয়াও লিখবেন, ডাব্লিউ ও ওয়াও, ডাব্লিউ ও ডাব্লিউ, তাহলে বুঝতে পারবো যে আপনারা প্রবলেমগুলো সলভ হয়েছে। ওকে, আমি একটু দেখি, অনেকগুলো হচ্ছে সি আর ইয়েস আসছে, ওয়াও আসছে, আলহামদুলিল্লাহ আসছে। যাক, অনেকগুলো ওয়াও দেখতেছি, দেখতে ভালো লাগতেছে। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনশট দেখাইতে পারতাম ভালো লাগতো। যাক, আমরা অনেকটুকু কনফিউশন ক্লিয়ার করছি আলহামদুলিল্লাহ। অনেকে হচ্ছে প্রবলেমগুলো ধরতে পারছেন, দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা এবার একটু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা তো দুইটা ভেক্টরের ডট গুণ দেখলাম, দুইটা ভেক্টরের ক্রস গুণ দেখলাম। ক্রস গুণের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আজকের ক্লাসে দেখব না, আমরা এই ডট গুণ ক্রস গুণ আবার একটা সময় রিভিউ করব। এখন থেকে আমরা যেটা করব, এখন অলরেডি 7:57 বাজে, সরি 7:53 বাজে, আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা সেই ভেক্টরের প্রথম দিক থেকে যা যা কিছু পড়ে আসি সেটা রিভিশন ফেজ শুরু করব। এবং এমন না যে ভাইয়া 7:53 থেকে 8:30-এর মধ্যে ভাইয়া 37 মিনিটে পুরো রিভিশন করে দিবে, তাহলে তো কিছুই বুঝবো না, এমন না ভাইয়া। আজকের ক্লাসে প্রথম দিকের কিছু পার্ট রিভাইজ করব, পরের ক্লাসে অর্থাৎ নেক্সট যেদিন ক্লাস হবে আমাদের সম্ভবত আগামীকালকে বা পরশু, আমার খেয়াল নেই, ওই দিন আমরা আরো কিছু জিনিস রিভাইজ করব। এরকম করতে করতে আমরা ফার্স্টে লব্ধি নির্ণয়, উপাংশ, নদী নৌকা, আপেক্ষিক বেগ, ডট গুণ ক্রস গুণ সবকিছু রিভাইজ করব। লাগলে আমাদের 2টা ক্লাস দাও 3টা ক্লাস দাও, কোনো সমস্যা নেই। তো আজকের এই মোমেন্ট থেকে যারা পিছায় পড়ছেন তারা বুকে হাত দিয়ে বলতে হবে যে ভাইয়া আমি পারবো, এটা নিজেকে বলতে হবে। যদি ভাল লাগে আজকের এই মুহূর্ত থেকে ক্লাস ধরতে পারেন তাহলে এটা পোস্ট দিতে হবে, এবং আপনার মাথায় তখন রেসপন্সিভ চলে আসবে যে আমি বলছি আমি পারবো, আমার রিকোয়েস্ট রাখার জন্য ভাইয়া নতুন করে শুরু করছে। তো ভাইয়াকে রিকোয়েস্ট রাখা, থ্যাংক ইউ জানানোর জন্য হলো আমাকে হচ্ছে আজকে থেকে সিরিয়াস হওয়া লাগবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা পূর্বের ক্লাস না করলে কি বোঝা যাবে কিনা? পূর্বের ক্লাস না করলে আপনার কিছু জিনিস হয়তো আনক্লিয়ার থাকবে, অনেকটুকু বুঝতে পারবেন, বাট আমার সাজেশন হচ্ছে পুরো আগের ক্লাস করে আসেন। যারা আগের ক্লাস করছেন তারা এখন থেকে করলে কি সমস্যা হবে? এখন থেকে করলে আপনি আরো নতুন কিছু জিনিস শিখতে পারবেন, অর্থাৎ নতুন কিছু ম্যাথ দেখতে পারবেন, আগের পড়াটুকু রিভাইজও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যারা যারা বিশ্বাস করেন, আচ্ছা আমি একটু লিখে নিই। সো রিস্টার্ট। যারা যারা পিছায় পড়ছেন তাদের পিছানোটা যেন অনেকে আসে যে ভাইয়া 6 মাস পরে যায় মনে হয় ভাই আমি যদি আবার রিস্টার্ট করতে পারতাম, খুব আফসোস হয়, ইস যদি আমি রিস্টার্ট করতে পারতাম। 6 মাস পরে চাইলেও আর রিস্টার্ট করা যায় না, কিন্তু এখন 6 মাস না, 1 মাসও হয় নাই, এখন চাইলে রিস্টার্ট করা যায়। তো আজকে থেকে রিস্টার্ট ডান। তো যারা যারা বিশ্বাস করেন পিছায় পড়ছেন কিন্তু আজকে থেকে আমি চেষ্টা করলে পারবো, তারা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন আমি আজকে থেকে পারবো, এটা বিশ্বাসে পরিণত করতে হবে। এটা আমি রিকোয়েস্ট করবো সবাই পোস্ট করবেন যে আমি পারবো, আজকে থেকে রিস্টার্ট করলাম, আমি পারবো, ইন্টার সিলেবাস আমি শেষ করব, এটা আপনি পোস্ট করতে হবে এবং আজকে থেকে পেরে দেখাতে হবে। তো আমরা রিস্টার্ট শুরু করি। প্রথমে আমরা দেখেন খুব আস্তে আস্তে যাব। ভেক্টরের লব্ধি, আমরা ফার্স্টে শুরু করতেছি ভেক্টরের লব্ধি থেকে। ভেক্টরের লব্ধি কিভাবে ভাইয়া জিনিসটা হ্যান্ডেল করা যায়? আমরা যদি বলি যে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর আর ধরেন এইটা আরেকটা ভেক্টর। আচ্ছা, সো এই ভেক্টরটাকে আমি বললাম এ ভেক্টর, এইটার মান আমি দিয়ে দিলাম হচ্ছে 10, এই ভেক্টরটার মান 10 দিলাম। আচ্ছা ধরেন মানও দেওয়া দরকার নেই, আমি ধরেন বললাম এইটা একটা ভেক্টর এ, এটা আরেকটা ভেক্টর বি। সো আমাদের এখন আর ওই বিধি ওগুলা পড়া লাগবে না, আপনাদেরকে এখন ভেক্টরের সংজ্ঞা কি আপনারা জানেন, ওই একক ভেক্টর কি, সমান ভেক্টর অসমান ভেক্টর এগুলো আপনারা পারবেন, ত্রিভুজ বিধি যোগ করলে এটা হয়, এটা আপনারা জানেন। মেইন তো কাহিনী শুরুই হয় যে সামান্তরিক বিধি থেকে। সো মেইন জায়গা থেকে হচ্ছে আমরা শুরু করবো এবং প্রচুর পরিমাণ ম্যাথ করব, আমরা প্রচুর পরিমাণে ম্যাথ করব, এবং যারা হচ্ছে মোটামুটি ধরতে পারছিলেন তারা এখন আরো ভালো বুঝতে পারবে যে আমার পড়াটা ভালো হয়েছে কিনা। সো আমরা এখন যেটা করতেছি, ধরেন দুইটা ভেক্টর অন্তর্গত কোণ দেওয়া আছে আলফা। এখন দুইটা ভেক্টরের লব্ধি কোথায় হয়? দুইটা ভেক্টরের লব্ধি হয় হচ্ছে মাঝখান বরাবর। সো মাঝখান বরাবর এই দিকে হচ্ছে আমরা একটা লব্ধি পাবো। সো এই লব্ধিটাকে আমরা বললাম হচ্ছে আর। আমাদেরকে দুইটা জিনিস বের করতে হয়, এই লব্ধির মান বের করা লাগে। লব্ধির মান আসে কত? √p², তারপর কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, 2pq cos আলফা। আচ্ছা, তারপর এই লব্ধিটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে আমরা যদি থিটা বলি, তাহলে খেয়াল রাখতে হবে থিটা বের করতে হলে যেটা করতে হয় ট্যান ইনভার্স নিতে হয়। ট্যান ইনভার্স নিয়ে যার সাথে উৎপন্ন কোণ, আমি এই লব্ধিটা কি এর সাথে নামাজের ব্রেক তো আমরা দিলাম ভাইয়া। আমাদের এই যে লব্ধিটা হচ্ছে কার সাথে কোনটা উৎপন্ন করছে, থিটা সে কোনটা কি এর সাথে উৎপন্ন করছে নাকি বি এর সাথে? অ্যান্সার হচ্ছে এর সাথে উৎপন্ন করছে। যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে, তাহলে উপরে কি থাকে বি সাইন আলফা, নিচে হচ্ছে বি কজ আলফা। এই হচ্ছে আমাদের একদম স্টার্টিং মোমেন্টের সূত্র। ঠিক আছে, এখন চলেন এটা একটা অ্যাপ্লিকেশন দেখে নিই। অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট হবে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হচ্ছে আজকে থেকে, আজকে রাতে 7:53 থেকে আমরা রিস্টার্ট করছি, এটা মাথায় রাখতে হবে, টাইমটা লিখে রাখবেন। এবং আজকে থেকে ভাইয়া যে কয়টা ম্যাথ করাবো প্রত্যেকটা ম্যাথের আপনি একটা স্ক্রিনশট রাখবেন।
সেটা আপনি পোস্ট করলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই, বাট আপনি নিজের কাছে রাখবেন যে আমি এই ম্যাথটা পারছি। মাথায় রাখবেন, একটা ম্যাথ পারা আপনাকে আরো 10টা ম্যাথ পারতে চেষ্টা করার ইন্সপিরেশন, মোটিভেশন দিবে। তো যেই ম্যাথগুলো আপনি পারবেন, বেটার হয় আপনি ম্যাথগুলো পারার পর একটা স্ক্রিনশট, যখন ভাইয়া পুরো বোর্ড লিখে সলভ করে ফেলবো, যদি আপনি বুঝে থাকেন একটা স্ক্রিনশট লিখবেন, স্ক্রিনশট নিয়ে আপনি পোস্ট করবেন, আমি বুঝতে পারছি, আমি পারছি। আপনার এই একটা পারা আপনার আরো 10টা পারা জন্ম দিবে ইনশাল্লাহ। তো আমরা তাহলে খুবই সহজ, আমি জানি এটা আপনারা সবাই পারবেন। তো আমাকে বের করতে হবে লব্ধি। লব্ধি বের করার জন্য প্রথম যে কাজটা করতে হয়, দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে কিনা টেস্ট করতে হয়। একটা আদিবিন্দু এইখানে, আরেকটার আদিবিন্দু এইখানে, তাহলে দুইটার আদিবিন্দু সেম জায়গায় নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথম কাজই হচ্ছে দুইটার আদিবিন্দুকে একই জায়গায় নিয়ে আসতে হবে। ধরুন এইখানে কত আছে 10, আর এইটাকে শিফট করতে হবে। আমরা ভেক্টরকে শিফট করতে পারি, এটাকে শিফট করে আমি এখানে যদি নিয়ে আসি, এই যে 12 যদি আঁকি, তাহলে হচ্ছে আমার দুইটার আদিবিন্দু এখন একই জায়গায় পড়ছে। এখন আপনি খেয়াল করেন, আপনার এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল 30। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 150। এখন আপনি যদি এই দুইটা লব্ধি বের করেন, দুইটা লব্ধি কি এইরকম কোনো একটা দিকে হবে, ধরলাম লব্ধিটা হচ্ছে আর। এখন আমরা এই লব্ধির মানটা যদি বের করি, লব্ধির মানটা যদি বের করি, তাহলে কি আসবে? আর ইজ ইকুয়ালস টু √10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু কজ। এই কজের ভিতরে অ্যাঙ্গেলটা খুবই কেয়ারফুলি বসাইতে হবে, এটা 150 হবে, এখানে আর 30 ডিগ্রি হবে না। ঠিক আছে? অ্যান্সারটা যারা যারা বের করছেন আমাকে একটু কমেন্ট করে জানায়। আমাকে অনেকেই বের করছে, কারো কারো আসছে 6.01, কারো কারো আসছে হচ্ছে 21.67। দুইটা অ্যান্সারে আমি দেখতেছি, আমি একটু নিজে বের করি। আমার সামনেও ক্যালকুলেটর আছে। 10 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু কজ 150। ওকে, এটার মান চলে আসে হচ্ছে 6.01 এত নিউটন। সো আমরা কিন্তু মানটা কত সেটা অলরেডি বের করে ফেললাম। ডান। এবার আমাকে বের করতে হবে লব্ধিটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে। ধরলাম এই লব্ধিটা এখানে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে থিটা। সো থিটা ইজ ইকুয়ালস টু কি? ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে কিন্তু নিচে একা থাকবে। তাহলে কার সাথে উৎপন্ন কোণ? 10-এর সাথে। 10 নিচে একা থাকবে, প্লাস এদিকে আসে 12 সাইন 150, এদিকে আসে 12 কজ 150। তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবো। যেমন আমার কাছে অলরেডি মনে হচ্ছে কত হইতে পারে অ্যান্সারটা। 150কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 75। তাহলে অ্যান্সারটা 75-এর থেকে একটু বেশি হবে, লাইক 80 থেকে 85 এর মাঝামাঝি কিছু একটা হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি একটু বলি যে অ্যান্সারটা কত আসে, 12 সাইন 150 10 প্লাস 12 কজ 150, অ্যাঙ্গেলটা চলে আসতেছে হচ্ছে 86.259। আমি জানি অনেকেরই অ্যান্সারের মধ্যে মাইনাস আসছে। মাইনাস কেন? মাইনাস হচ্ছে যেহেতু ব্যাপারটা নিচের দিকে, অ্যাঙ্গেলটা কোন দিকে আসছে? নিচের দিকে, তাই আপনি মাইনাস দিতে পারেন। সো মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। বাট মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি যে নিচের দিকে আছে, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা মান কত সেটাও বের করলাম, আর দিক কত কোন দিকে সেটাও বের করলাম। অনেকেই হয়তো মনে মনে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে 150টা কেন হইলো? প্রথম কথা হচ্ছে ভেক্টরের লব্ধি বের করার সময় অবশ্যই দুইটার আদিবিন্দুকে একই জায়গায় আনতে হবে। এখন দেখেন এই টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি বাদ যায়, 180 থেকে 30 বাদ গেলে কি 150 পড়ে থাকে। তার মানে দুইটা ভেক্টর অন্তর্গত কোণ 150। তাই আমি এখানে 150, এখানে 150, এখানে 150 এগুলো ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামারি করলাম কি, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করার সময় প্রথম জিনিস মাথায় রাখতে হবে, দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে কিনা সেটা টেস্ট করব। যদি একই জায়গায় থাকে তাহলে যে অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। যদি একই জায়গায় না থাকে তাহলে আমরা যে কোনো একটা ভেক্টরকে শিফট করে দুইটার আদিবিন্দুকে একই জায়গায় আনবো। এবার দুইটার অন্তর্গত যে কোণটা দেখেন, একটা হচ্ছে 12 এইদিকে, একটা 10 এইদিকে। এবার দুইটার অন্তর্গত কোণ যেটা সেটাই আমার অ্যাকচুয়াল কোণ। তাহলে এইখানে আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 30, এই যে এইটা আমার কত দেওয়া? 30। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা 30। টোটালটা 180 হইলে 30 বাদ গেলে বাকিটা 150। তাই আমাদের অন্তর্গত কোণটা আমরা 150 লিখলাম।
তো আমি দেখলাম যে অনেকেই এই জিনিসটা কমেন্ট করছিলেন 150 কেন হলো। তো আমি এবার একটু জিজ্ঞেস করতেছি এই পুরো প্রবলেমটা কে কে বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করবেন ইয়েস, আর যারা বুঝতে পারেন নাই তারাও কমেন্ট করবেন, তারা কমেন্ট করবেন নো। ইয়েস নো দুইটা কমেন্টই আমি দেখতে চাই। অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাইয়া এখানে 12-র সাথে অ্যাঙ্গেল কেন নিলেন না, এটা আমার ইচ্ছা, আমি চাইলে 12-র সাথেও নিতে পারি, 12-র সাথে নিলে একরকম আসবে, আর যদি হচ্ছে আমি 10-এর সাথে নিয়ে আরেক রকম আসবে। আপনি যেটাই নেন কোনো সমস্যা নেই, পাশে লিখে দিলে চিত্র যখন আঁকছেন চিত্র দেখলেই তো স্যার বুঝবে যে এটা আপনি অ্যাঙ্গেলটা কার সাথে নিয়েছেন, 10-এর সাথে। আচ্ছা আমি সোফার একটা মাত্র নো পাইছি, 200-300 ইয়েস অলরেডি পড়ে গেছে, 200-300 ইয়েসের মাঝখানে একটা দুইটা নো আসছে। তো যারা এখনো বুঝেন নাই এক দুইজন নো, তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই একটু ঠান্ডা মাথায় ফ্রেশ মাইন্ডে আপনি রেকর্ডটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার, অনেকগুলো আমি মনে হয় 300-400-র বেশি ইয়েস চলে আসছে। তো আমি খুবই খুশি যে সবাই মোটামুটি ধরতে পারছেন। ডান। এবার আমরা সামনের প্রবলেমটাতে যাব। তার আগে একটা কাজ করেন, যারা এইটুকু বুঝতে পারছেন আমি রিকোয়েস্ট করব যে এইটুকুর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই আপনি লিখবেন আমি পারবো বা আমি পেরেছি, আমি পারবো বা আমি পেরেছি, এটা কিন্তু আমাকে লিখতে হবে। এই স্ক্রিনশটটা আপনি ফেসবুকে পোস্ট করলে করতে পারেন, যদি আপনি এক্সট্রোভার্ট হয়ে থাকেন খুবই ভালো। না পারলে এই স্ক্রিনশটটা আপনি আপনার নিজের মনে পোস্ট করবেন, কোনো ফেসবুক গ্রুপে আপনার দরকার নেই। যদি আপনার শাই ফিল হয় কোনো দরকার নেই, আপনি নিজের কাছে রাখেন যে আমি এই প্রবলেমটা পারছি। এই একটা প্রবলেম পারা আপনাকে পরবর্তীতে আরো 10টা প্রবলেম পারার জন্য সাহস যোগাবে ইনশাল্লাহ। তাহলে আমরা পরের টুকুতে যাই। পরের পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লব্ধিটাকে ইউজ করে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে পারি। আমরা যেটা করতে পারি 2-এর বেশি ভেক্টর, লাইক 3টা 4টা ভেক্টর, সেগুলো আমরা চাইলে এইটা দিয়ে ইউজ করে সলভ করতে পারি, বাট ওইটা একটু জটিল হয়। আমি যেটা করব সেটা হচ্ছে উপাংশ দেখব, উপাংশ সিস্টেম থেকে ওইটা বের করব। তার আগে আরেকটা জিনিস একটু বলি যে আপনাদের যখন দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আর হয় হচ্ছে ম্যাক্সিমাম, এবং এই ম্যাক্সিমামের ভ্যালু হয় হচ্ছে পি প্লাস কিউ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুইটা ভেক্টর ধরেন আমার কাছে আছে, একটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা ধরেন কিউ ভেক্টর। তো দুইটা ভেক্টরই আমার সামনে আছে এবং এদের অন্তর্গত কোণ হচ্ছে আলফা। এই হচ্ছে তাদের লব্ধি, লব্ধিটা হচ্ছে আমার আর। এখন আর এর মান সর্বোচ্চ হয় কখন, যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। এটার কেসটা কিরকম, এটার কেস হচ্ছে লাইক এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, ধরেন এইটা একটা বল, এইটা একটা বল কাজ করতেছে ওর উপর, আবার আরেকটা বল কাজ করতেছে ধরেন ওর উপর, এই যে এই দিকে কাজ করছে আরেকটা। তো একটা হচ্ছে ওর উপর পি ভেক্টর কাজ করছে, আরেকটা হচ্ছে ওর উপর কিউ ভেক্টর কাজ করছে। দুইটা মিলে ও আলটিমেটলি যে লব্ধিটা পাবে সেই লব্ধিটা হয়ে যাবে হচ্ছে সামনের দিকে, এবং সেই লব্ধিটার মান হবে আর, সেটা হচ্ছে পি প্লাস কিউ। এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম, সর্বোচ্চ তখনই হয় যখন দুইটা ভেক্টর একই ডিরেকশনে থাকে। আচ্ছা একজন কমেন্ট করছে 12 নিউটন বল কি বিপরীতে না নিয়ে -12 সলভ করি তবে কি হবে? -12 নিউটন নিয়ে যদি সলভ করেন তাহলে এখানে হবে না, মানে আপনি তো মান বসাচ্ছেন, মান তো 12 স্কোয়ার করলেও যা আসে, -12 স্কোয়ার করলেও তা আসবে। ভেক্টর সলভ করার সময় অবশ্যই দিক অ্যাঙ্গেলটাকে ফার্স্টে ধরে নিয়ে তারপর করতে হয়, নাহলে আপনার অ্যান্সার কখনোই সেম আসবে না। ঠিক আছে ভাই, থিটার মান ক্যালকুলেট ছাড়া বের করলেন যে টেকনিকটা হলো কি আলফাকে 2 ভাগ করবো? আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন ছিল, আমি নামটা দেখি নাই কে করছেন, বাট খুবই খুবই সুন্দর কোশ্চেন। দেখেন ও আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা আমি 86, আমি কিন্তু মুখে মুখে দেখেন বলছিলাম যে 80 থেকে 85-র মধ্যে কিছু একটা হবে। তো 80 থেকে 85-এর মধ্যে এটা আমি কিভাবে গেস করলাম, দেখেন কাছাকাছি হয়েছে, 86 আসছে। এইটা আমি কেন ভিডিও ব্লার দেখা যাচ্ছে না, স্ক্রিন ক্লিয়ার না, অনেকে কমেন্ট করতেছে, আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানায়েন তো সাউন্ড স্ক্রিন সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানায়েন ঠিক কিনা। অনেকে দেখি কমেন্ট করছে যে স্ক্রিন ব্লার আসতেছে। ঘোলা আসতেছে, ব্লার আসতেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, তার মানে আমাদের নেটে একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই ভাই, আপনারা একটু 2-3 মিনিট ওয়েট করেন, আশা করি আমাদের নেট খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।
আর ইন দ্য মিন টাইম ভাইয়ার কথা শুনতে থাকেন। কথা তো আশা করি শোনা যাচ্ছে, স্ক্রিন না দেখা গেল। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া এই যে দুইটা ভেক্টর মাঝখানে 150 ছিল অ্যাঙ্গেলটা, তো লব্ধির অ্যাঙ্গেলটা যে 86 বা আপনি তো বলছেন 80 থেকে 85, মানে অ্যান্সারের খুব কাছাকাছি গেছিলেন, ক্যালকুলেটর ছাড়াই বলতে পারছেন, কিভাবে বলতে পারছেন? দেখেন আমার কাছে দুইটা ভেক্টর ছিল, একটা ছিল 10 এবং 12। যদি দুইটাই 10 নিউটন করে হইতো, 10 এবং 10, তাহলে মাঝখানে একদম ঠিক মাঝখান দিয়ে লব্ধিটা যেত। তখন হয়তো কি 10 এবং 10-এর মাঝখান দিয়ে, অর্থাৎ 150-এর অর্ধেক 75 ডিগ্রিতে অ্যাঙ্গেলটা চলে যেত। এখন যদি দুইটার মধ্যে একটা একটু বড় হয় একটা ছোট হয়, তাহলে কি লব্ধিটা বড়টার কাছাকাছি থাকে, ছোটটা থেকে দূরে থাকে। তাহলে 12 থেকে অ্যাঙ্গেলটা হবে কি অল্প, মানে কাছাকাছি। তাহলে আমার ধরেন আগে হয়তো দুইটাই 75-75, এখন ধরেন একটা 80 আরেকটা হচ্ছে 70, এরকম কিছু হইতে পারে। তাহলে যেই ভ্যালুটা হচ্ছে বড়, মানে 12 নিউটন বড়, তার কাছাকাছি থাকবে, মানে তার দিকে অ্যাঙ্গেলটা ছোট হবে 70 ডিগ্রি। আর যেটা হচ্ছে অল্প মানের ভেক্টর, লাইক 10 নিউটনটা ছোট ছিল, তার হচ্ছে থেকে দূরে থাকবে লব্ধিটা, এই জন্য হয়তো অ্যাঙ্গেলটা 80 হবে। তো আমি চিন্তা করছি এটা হয়তো 70-80 এরকম হইতে পারে, বা হইতে পারে 65-85 এরকম হইতে পারে, 80 থেকে 85 এরকম কিছু একটা হবে। গেস করছি, দেখেন কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তো ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমাদের এখানে নেটে একটু সমস্যা হয়েছে, আপনারা একটু ওয়েট করেন, আশা করি খুব দ্রুতই আমাদের নেটের সমস্যা সলভ হয়ে যাবে। আমরা নেটের সমস্যা সলভ হলে আবার হচ্ছে বোর্ডে লেখালেখি শুরু করবো ইনশাল্লাহ। আমি একটা ব্রেক দিব ভাই। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ আমরা একটু ওয়েট করি। যদি কেউ যদি ক্লিয়ারলি শুনতে পান ভাইয়াকে বা দেখতে পান, তাহলে আমাকে কমেন্ট করে জানায়। আমরা একটু কাজ করতেছি, ব্যাকএন্ডে কাজ হচ্ছে, নেট ঠিক করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটের খুব সমস্যা করতেছে। একটু স্টেবল হয়েছে, আমরা তাহলে আবার আগের জায়গায় ফেরত আসি। আমরা ছিলাম আসলে রিভিশন ফেজে, আমরা রিস্টার্ট করছি। রিস্টার্টেও দেখেন কত ঝামেলা পোহাতে হচ্ছে। আহ, আবার ব্রেক ভাই, আর ব্রেক দিয়েন না, বারবার ব্রেক দিয়েন না। ওকে, তো আমাদের এবার আমরা যেটা করব, আমরা সোফার কি কি করছি, আমরা হচ্ছে যে লব্ধি নির্ণয়ের একটা প্রসেস দেখছি, ম্যাথটা আমরা ফুল করছি। কমেন্ট কমেন্ট গুলো দেখা যাচ্ছে না, কমেন্ট গুলো দেখার ব্যবস্থা করে। ঠিক আছে, এবার আমরা পরের পার্টটা হচ্ছে আমরা উপাংশ নিয়ে একটু ডিল করব, যে উপাংশতে আমরা আসলে কি কি জিনিস দেখি বা দেখার মতো আছে। সো আমাদের কাছে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, লাইক এইটা একটা ভেক্টর দেওয়া আছে, এই যে এইটা একটা ভেক্টর, ঠিক আছে। এখন এই ভেক্টরটার মান ধরেন হচ্ছে আর, এটা একটা আর একটা ভেক্টর। এখন আহ, এই ভেক্টরটা এই ভেক্টরটা কোনো একটা দিক বরাবর কতটুকু ইফেক্ট ফেলে, সেই জিনিসটা হচ্ছে আমরা উপাংশ আকারে বের করে থাকি। লাইক আপনাকে কেউ বলল যে ভাই এই দিকে একটা লাইন আছে, আপনাকে বলল যে ভাই এই দিকে, ধরেন এই দিকে একটা লাইন আছে, ঠিক আছে। তো এই লাইনটাকে আপনি নাম দিলেন হচ্ছে ভাই এবি লাইন। সো এই এবি দিক বরাবর আর ভেক্টরটা কতটুকু এফেক্ট ফেলতে পারে, কতটুকু অংশ সে তৈরি করে, সেটাই হচ্ছে আর ভেক্টরের এবি বরাবর এফেক্ট বা এবি বরাবর উপাংশ। তাহলে আমরা এটা কি করতে পারি দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে আর ভেক্টর থেকে এর উপর একটা লম্ব টানবো। লম্ব টানলে এই যে আমরা কিছু একটা অংশ পেয়ে যাচ্ছি, বললাম এই যে এইটুকু একটা অংশ আমরা পাচ্ছি, এইটুকু অংশই হচ্ছে এবি বরাবর আর ভেক্টরের উপাংশ। সেটা যদি আমাদের এই অ্যাঙ্গেলটা যদি আলফা দেওয়া থাকে, তাহলে আর ভেক্টরের এই দিক বরাবর উপাংশটা হয়ে থাকে আর এ বি, সেটার মান হয় হচ্ছে আর ইন্টু কস আলফা, আর ইন্টু কস আলফা। তো আমাকে যদি কেউ বলে দেয় যে হচ্ছে হ্যাঁ ভাই এটা একটা আর ভেক্টর, এটার মান হচ্ছে এত, এবং আমাকে যদি একটা অ্যাঙ্গেল দিয়ে দেয় আলফা, তখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর যে আমাকে তার এফেক্ট বের করতে বলে, আমার কাজ হচ্ছে ফার্স্টে মেইন ভেক্টরটাকে লিখবো, তারপর কস লিখবো, তারপর আলফা দিয়ে দিব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আলফার ব্যাপারটা খুব স্পেশালি মাথায় রাখতে হয়, মেইন ভেক্টর এবং আমি যেই দিকে চাচ্ছি তাদের অন্তর্গত কোণ। সিমিলার ওয়েতে আপনাকে যদি এইরকমই আরেকটা জিনিস বের করতে বলে, ধরেন আপনি হচ্ছে এরপর আপনাকে বের করতে বললো অন্য একটা দিক বরাবর, ধরেন আপনাকে বললো যে এই যে এই একটা দিক দিল, আপনাকে বললো এই একটা দিক আছে, এই দিকটার নাম তারা দিয়ে দিল কি, এই দিকটার নাম তারা দিয়ে দিল হচ্ছে সিডি, এই দিকটার নাম দিল তার সিডি। এখন আপনাকে বললো এই আর ভেক্টরটা সিডি বরাবর কতটুকু এফেক্ট তৈরি করে সেটা বের করো। তখন আপনার কাজ হবে কি আর থেকে সিডির উপর লম্ব টানবেন।
লম্ব টানলে এই যে আপনি এখন একটা অংশ পাচ্ছেন, এই যে এখন আপনি এইটুকু অংশ পাচ্ছেন, এই অংশটাই হচ্ছে আপনার এই সিডি বরাবর আর ভেক্টরের উপাংশ। তো এটাকে আপনি আর সিডি বলতে পারেন। এটার মান কি হবে? এটার মান হবে ফার্স্টে আগের মতোই মেইন ভেক্টর, তারপর এই অ্যাঙ্গেলটা যদি বিটা দেয়, এই অ্যাঙ্গেলটা যদি বিটা দেয় তাহলে হবে আর সিডি ইজ ইকুয়ালস টু আর চোখ বন্ধ করে কস, তারপর হচ্ছে বিটা। এইভাবে হচ্ছে আমরা জিনিসটা ব্যবহার করতে পারি। এখন এটা তো আমরা আগে যদিও করে আসছিলাম, কিন্তু তারপরও যদি কেউ জিজ্ঞেস করেন মনে মনে, ভাই এখানে কজই কেন হইলো, সাইন কেন হইলো না, ট্যান কেন হইলো না, এগুলো কেন হইলো না, তাহলে আমি আপনাকে একটা ছোট্ট ইনসাইট দিই। ইনসাইটটা কিরকম? সেটা হচ্ছে, ধরেন আমি কিছু নাম টাম লিখে দিই। নাম টাম বলতে ধরেন আমি এভাবে বললাম যে এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। আচ্ছা, পি কিউ তো অলরেডি আমরা ইউজ করছি। ধরেন এটা হচ্ছে এম, তারপর এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও। হ্যাঁ, এখন চিন্তা করেন তো, ত্রিভুজ এম এন ও, ত্রিভুজ এম এন ও, এই ত্রিভুজটাকে আমরা একটু আলাদাভাবে আঁকি। এই হচ্ছে আমার ত্রিভুজটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তারপর এইটা কি আমার অতিভুজ, এটার মান আর, এটা হচ্ছে ভূমি, তাই তো? তাহলে আমরা একটু যদি চিন্তা করি, ভূমি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এইটা আসলে কি বলবো? এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে থাকে, ভূমি বাই অতিভুজ, এটা তাহলে কি হবে? কস থিটা বা কস আলফা। তাহলে ভূমির মানটা কত আসবে? ভূমির মানটা হচ্ছে আর কস আলফা। এই জিনিসটা কিন্তু তখন আমাদের চলে আসবে। এই কারণে ভাইয়া যেটা করছি, এখানে হচ্ছে কস লিখছি। এখন আপনি যদি সিমিলার ওয়েতে এম এন ও না নিয়ে ধরেন আপনি আরেকটা নিলেন, যে আপনি বললেন যে ভাই এম এন ও না নিয়ে আপনি হচ্ছে এরকম নিলেন, এরপর কি দেওয়া যায়, এটা জেড পয়েন্ট বললেন। সো আপনি যদি এম ও জেড এই ত্রিভুজটা নিতেন, তাহলে আমি আলাদা করে আঁকলাম, তখন দেখেন এইটা হচ্ছে এম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে জেড, এটা 90 ডিগ্রি, এটা বিটা। আপনার লাগবে কতটুকু? আপনার এইটুকু লাগবে। একটু আগে আপনার লাগতো কতটুকু? এই যে এইটুকু লাগতো। সো আপনি যদি ভূমিটা বের করতে চান, এখনো কি এটা তো আপনার ভূমি, তো ভূমির মান অলওয়েজ কি হয়? ভূমি হচ্ছে অলওয়েজ অতিভুজ। অতিভুজটা এখন কি এই বরাবর আছে, এই বরাবর আপনার কত আছে? আর। অতিভুজ ইনটু কজ, তাহলেই তো ভূমিটা আসে। কজের এখন অ্যাঙ্গেল কত? বিটা। তো অলওয়েজ হচ্ছে এই কারণে কজ চলে আসে। ঠিক আছে ভাইয়া, বইয়ে খুব বেশি একটা ব্যাখ্যা দেওয়া নাই, এই কারণেই হচ্ছে ভাইয়া খুব ভেঙে ভেঙে ডিটেলসে আপনাকে ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইবার এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন দুই একটা এক্সাম্পল করলে আপনাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি ওইটুকু দেখছি না, আচ্ছা সমস্যা নেই। আমি একটা ছোট্ট কাজ করে নিই। ওকে, ঠিক আছে। আমরা অতিভুজ একটু ছোট্ট জিনিস একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। আমরা ব্রেকে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস দেখতেছিলাম, যে দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের যে আমরা যদি লব্ধি বের করি, লব্ধিটা সর্বোচ্চ মান হইতে পারে পি প্লাস কিউ। এটা আমরা দেখে আসছিলাম, যখন বস্তুর উপর একই সাথে একই দিক থেকে দুইটা ভেক্টর কাজ করবে, তখন এইটার লব্ধি যেটা, এই লব্ধির মানটা চলে আসবে হচ্ছে সর্বোচ্চ মানটা, সেটা হচ্ছে পি প্লাস কিউ। সেটা পসিবল। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইয়া দুইটা ভেক্টরের লব্ধি তার সর্বনিম্ন মানটা কত হইতে পারে, সেটা যদি কেউ বের করতে চায়, তাহলে ভাইয়া কিভাবে করতে হবে? তো আমরা আলফা যদি হয় 180 ডিগ্রি, আলফা যদি 180 ডিগ্রি হয়, তখন লব্ধিটা হয় হচ্ছে মিনিমাম, লব্ধিটা হয় তখন মিনিমাম, এবং মিনিমামটা তখন হয় পি ডিফারেন্স কিউ। যেমন এটার এক্সাম্পল কি হইতে পারে? ধরেন একটা বস্তু নিলেন, এটা একটা বস্তু আছে আপনার কাছে, আমরা ধরেন কালারটা ফিল করে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি করলেন কি, এই বস্তুটার উপর একই সাথে দুইটা বল অ্যাপ্লাই করলেন। একটা ধরেন এদিক থেকে অ্যাপ্লাই করলেন, আর একটা ধরেন উল্টো দিক থেকে অ্যাপ্লাই করলেন। সো আপনি বললেন এটা হচ্ছে 10 নিউটন, এটা ধরেন আপনি বললেন 2 নিউটন। এখন আলটিমেটলি আপনার কি লব্ধিটা এই দিক বরাবর হবে, এটার মান কত হবে? 8 নিউটন। তো যখন দুইটা ভেক্টর অপোজিট দিক থেকে কাজ করে, তখন লব্ধিটা হয় সব থেকে অল্প, অর্থাৎ 180 ডিগ্রি যখন অ্যাঙ্গেল হয় অপোজিট দিক থেকে যখন কাজ করে, লব্ধিটা সবচেয়ে মিনিমাম হয়, এবং মিনিমামটা হয় হচ্ছে পি ডিফারেন্স কিউ। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি কেন পি ডিফারেন্স কিউ দিলেন? আপনি তো ভাইয়া পি মাইনাস কিউ দিতে পারতেন।
এটার কারণ হচ্ছে ভাই আমি তো সবসময় যে পি বড় হবে সেটা জানি না, হতে তো পারে এদিকে 10 এদিকে 20 অ্যাপ্লাই হচ্ছে, বা এদিকে 10 এদিকে 15 অ্যাপ্লাই হচ্ছে, তখন তো আমার কিউটা বড় হয়ে যেত। এই জন্য পার্থক্যটা হবে মানটা, সেই জন্য আমরা পি ডিফারেন্স কিউ এই জিনিসটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম উপাংশ নিয়ে কাজ করতেছিলাম, এবার আমরা উপাংশের কিছু অ্যাপ্লিকেশন দেখি, তাহলে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমরা 10 মিনিট হয়তো এক্সট্রা, 10 থেকে 15 মিনিট এক্সট্রা নেব, আশা করি আপনারা কিছু তো পেয়েছেন, অর্থাৎ কিছু হচ্ছে ব্রেক নেওয়ার টাইম পাইছেন। সো আমরা এবার একটু 10-15 মিনিট বেশি ক্লাস নিব, যেন আমরা টপিকটা মোটামুটি একটা সুন্দর জায়গায় গুছাই দিয়ে যেতে পারি আপনাদেরকে। তাহলে আমরা এবার এক্সাম্পল কিরকম নিব, ধর একটা ভেক্টর আছে আমাদের কাছে, এই ভেক্টরটাকে আমি বললাম এটা হচ্ছে ভেক্টরটা হচ্ছে আর, এবং এটার মান হচ্ছে ধরেন আমি বললাম যে আর ভেক্টরের মান এটা হচ্ছে 20 নিউটন। ঠিক আছে? এখন আমি দুইটা অক্ষ দিয়ে দিই, দুইটা অক্ষ ভাইয়া দিয়ে দিচ্ছি। এইটা একটা অক্ষ দিলাম, আর এই যে অ্যাঙ্গেল দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা অক্ষ ভাইয়া দিয়ে দিচ্ছি। তাহলে ভাইয়া কি করলাম, দুইটা অক্ষ দিয়ে দিলাম, এটা হচ্ছে সিডি অক্ষ, আর আরেকটা অক্ষ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার এ বি অক্ষ। সো আমাকে বের করতে হবে আর ভেক্টরের এ বি বরাবর উপাংশ কত, আর ভেক্টরের সিডি বরাবর উপাংশ কত। সো আমরা খুবই দ্রুত করে ফেলবো। সো আর এ বি কে কে আমার সাথে বের করতে পারেন? আর এ বি যখন নিব, প্রথম কাজ কি, মেইন ভেক্টর লেখা, তারপর কজ অ্যাঙ্গেলটা লেখা, তাই না? তো আমাদের মেইন ভেক্টরের মান কত ভাইয়া? 20, তো 20 লিখে ফেললাম। তারপর মেইন ভেক্টর এবং আমি যেই দিকে চাই তাদের অন্তর্গত কোণের কজ, তার অন্তর্গত কোণটা কত দেওয়া আছে? 30। তাহলে 20 cos 30 এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে তাহলে 10√3 এটা বলতে পারেন, বা 17.3 এরকম মনে হয় আসে দশমিকে প্রকাশ করলে। তো এই দুইটা যে কোনোটাই হচ্ছে অ্যান্সার পারফেক্ট। এবার আমরা যদি এটার চিত্র আকারে যদি আপনি প্রকাশ করতে চান, সেটাও আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনি চিত্র আকারে প্রকাশ করতে চাইলে এই যে আপনার এইটুকু এখান থেকে লম্ব টানলেন, এই লম্ব টানলে এইটুকু হবে হচ্ছে আপনার আর সিডি, এই যে এইটুকু হচ্ছে আপনার আর এ বি, এটা আপনি পাইলেন। আর আপনি যদি উপর থেকে ওইভাবে লম্ব টানেন, এই যে এইখান থেকে সিডি এর উপর লম্ব টানেন, তাহলে এইবার আপনি এই দিক বরাবর যেইটুকু পাচ্ছেন এটা হচ্ছে আর সিডি। সো আমরা আর সিডি যদি বের করি, আর সিডি মেইন কাজ কি, প্রথমে অলওয়েজ মেইন ভেক্টরের মান লেখা, তারপর কজ, আপনি যেই দিকে ভেক্টরটা আছে এবং যেই দিকে বের করতে আছেন তাদের অন্তর্গত কোণের কজ লেখা। তাহলে মেইন ভেক্টরটা কত? 20, এরপর কজ, আমি যেদিকে চাচ্ছি ওই দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ভেক্টরটা? 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা এখানে লিখবো cos 20। তাহলে 20 cos 20 কত হবে? 18.79। আপনাদের কথার উপর বিশ্বাস করে ভাইয়া লিখে দিচ্ছি 18.79। সো আমি এটা লিখে দিলাম, ডান। তাহলে আমরা এই দুইটাই কিন্তু তার অ্যান্সার বের করে ফেলতে পারলাম। এইটুকু পর্যন্ত যারা যারা বের করতে পারছেন একটু আমাকে স্ক্রিনশট নিতে হবে, যেহেতু আমাদের রিস্টার্ট, আমি আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি হচ্ছে রিস্টার্ট করছি। আপনাদেরকেও আমাকে সাপোর্ট দিতে হবে, আপনারাও একটু স্ক্রিনশট নেবেন এবং পোস্ট করবেন, আমরা পারছি এবং ইনশাল্লাহ আমরা পারবো। এটা অবশ্যই আমরা পোস্ট করব, আমরা পেরেছি এবং আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটুকু ডান। এরপর আমরা আরেকটু কাজ করি। এরপর আমরা কি করব, যে দুইটা ভেক্টর, আমরা এখন বাজে হচ্ছে কাটায় কাটায় 8:37, 8:45 ক্লাস শেষ করে দেবো। কাটায় কাটায় 8:45 পর 1 মিনিটও বেশি নিব না, বা যেহেতু অনেকক্ষণ ক্লাস মিস গেছে আমরা একটু রিকভার করতেছি। তো আমরা আরেকটা ছোট্ট জিনিস একটু দেখে নিই ইন দ্য মিন টাইম। ধরেন একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাকে করলো কি, পরপর লম্ব দুইটা অক্ষ দিল। তো এই অক্ষটাকে আমরা কি জানি? এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই অক্ষটা কি? এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এই ধরেন আমার আর ভেক্টর। এখন পরপর দুইটা লম্ব অক্ষ বরাবর যদি আমাকে উপাংশ বের করতে বলে, তখন কি হয় দেখেন, এই অ্যাঙ্গেলটা ধরেন আমাকে বললো এটা হচ্ছে আমার থিটা,
বইয়ের ভাষায় বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছি যেন আপনার জন্য বোঝাটা সহজ হয়। তাহলে এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। এখন এটা যেহেতু এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? দুইটা মিলে তো টোটালটা 90, তাহলে এইটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে আমরা যদি একটা কাজ করি যে ভাইয়া আমরা হচ্ছে এইখান থেকে একটা লম্ব টানি, তাহলে কি এক্স অক্ষ বরাবর উপাংশটা কত সেটা পাবো। তাহলে এইটুকু কি আসবে? আর এক্স। এবার এটার মান কত হবে? আর কস থিটা। এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে না, আপনি হচ্ছে এক্স অক্ষের সাথে না ওয়াই অক্ষ বরাবর আপনি উপাংশ নিতে চান। তা আপনি কি করবেন? ওয়াই অক্ষ একটা লম্ব টানবেন, এই যে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলেন। লম্ব টানলে এই যে এইটুকু অংশ পাইছেন, এটা হচ্ছে কি আর ওয়াই। এখন আর ওয়াই কি আসবে? ফার্স্টে অবশ্যই মেইন ভেক্টর, অবশ্যই কজ, কজের মধ্যে আপনার এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা বসাইতে হবে, 90 মাইনাস থিটা। এখন কেউ কি আছেন বলতে পারবেন যে 90 মাইনাস থিটা কি হবে? এই যে অলরেডি অনেকে কমেন্ট করে জানাই ফেলছেন যে ভাইয়া সাইন থিটা। সো আমার এখানে চলে আসবে আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা বরাবরই কিভাবে বের করতে হয় এগুলো কিন্তু দেখে ফেললাম। এখন চলেন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, এবং যারা যারা বুঝতে পারবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে আর, যেটার মান হচ্ছে 20। আমাদের প্রশ্ন হচ্ছে আর এক্স আর ওয়াই সমান সমান কত। খুবই সহজ প্রশ্ন, আমরা ইউজ করব। আমাকে এখনো একজন জিজ্ঞেস করছে ভাইয়া সাইন কেন? cos 90 থেকে যদি থিটা বিয়োগ দেয় তাহলে cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। এটা আমরা ক্লাস 9 থেকে পড়ে আসতেছি, 9 10 ইন্টার ফার্স্ট ইয়ার। আশা করি এখন বুঝতে পারবেন, ঠিক আছে? cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এটা সে ক্লাস 9 থেকে জেনে থাকার কথা। তাহলে আমরা এরপর যেটাতে আসি, একটা ভেক্টর দেওয়া আছে আর ইকুয়ালস টু 20। তো আর এক্স আর ওয়াই এগুলো কত বের করতে বলছে। তো আমরা ফার্স্ট যদি আর এক্স বের করি তাহলে কি আসবে? আর কস থিটা। তাহলে আমাদের মান কত আসবে? 20 কস 30। তাহলে কি আসবে? 20 ইন্টু আমাদের √3/2, দ্যাট মিনস হচ্ছে 10 √3, বা ওই যে 17 দশমিক সামথিং সম্ভবত, তাই না? 17.3। আচ্ছা, যদি আমাকে আর ওয়াই বের করতে বলে, আর ওয়াই এখন কি আসবে? আর সাইন থিটা, এটা বলতে পারেন। অথবা আপনি এটাও বলতে পারেন, দেখেন দুইভাবে করা যায়। আপনি চাইলে আর কস, এটা 30 হলে এটা কত? 60। আপনি আর কস 60 লিখতে পারেন, তাহলে কত আসে? 20 আর কস 60 0.5, তার মানে হচ্ছে 10। অর আপনি এভাবেও করতে পারেন যে আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, তাহলে কত আসে? 20 ইন্টু সাইন 30। সাইন 30 কত ভাইয়া? সাইন 30 হচ্ছে 0.5, তাহলে এখান থেকেও কি আসে? 10 আসে। তাহলে এইভাবে দেখেন দুইভাবে করছি, দুইবারই কিন্তু অ্যান্সারটা হুবহু সেম আসছে, দুইবারই অ্যান্সারগুলো হুবহু সেম আসছে। সো এইটুকু পর্যন্ত যারা ধরতে পারছি তারা একটু কাইন্ডলি ভাইয়াকে কমেন্ট করে জানাবো যে ক্লিয়ার। তারা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে ভাইয়া ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, এবার আমরা একটা ছোট্ট প্রবলেম করব। প্রবলেমটা হচ্ছে লম্বাংশর উপপাদ্য। আমরা কি কি দেখলাম ভাই? আমরা লব্ধি কিভাবে বের করতে হয় দেখছি, আমরা উপাংশ কিভাবে ভাগ করতে হয় সেটা দেখছি। আমাদের হাতে আর জাস্ট 3 মিনিট টাইম আছে। 3 মিনিট টাইমে ভাই একটা ছোট্ট প্রবলেম করব, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য, এবং আমাদের গ্রুপে সবাইকে পোস্ট করতে হবে। ভাইয়া যেহেতু রিস্টার্ট করছি, ভাইয়ার জন্য আপনারা সবাই পোস্ট করবেন যে অবশ্যই আমরা বুঝতে পারছি এবং ইনশাল্লাহ আমরা পারবো, এটা আমি আপনাদের থেকে চাই। আমরা এইটুকু তাহলে ডান। আর একটা ছোট্ট প্রবলেম করে আমরা আজকের ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? সেই প্রবলেমটা কি? সেটা হচ্ছে আমরা একটা না, আমরা হচ্ছে 3টা ভেক্টর নিয়ে এখন কাজ করব।
তো আমাদের প্রশ্ন হচ্ছে লব্ধি নির্ণয় করো। প্রশ্নটা খুবই সিম্পল, লব্ধি নির্ণয় করো। আমরা হচ্ছে এই জিনিসটা করব কিভাবে, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। আমরা এই প্রবলেমটা সলভ করব লম্বাংশ উপপাদ্য ইউজ করে। তো আমি জানি অনেকেই এই প্রবলেমগুলো পারেন, জাস্ট ভাইয়া একটু রিভিউ করতেছি অল্প কিছু সময়ের মধ্যে। তো লম্বাংশ উপপাদ্য বলে যে আমাদের কাছে যদি অনেকগুলো ভেক্টর থাকে তাহলে সবগুলো ভেক্টর মিলে যেই লব্ধি তৈরি করবে সেই লব্ধিটা কোনো একটা দিক বরাবর যতটুকু উপাংশ তৈরি করবে সবগুলা ভেক্টর মিলে কিন্তু একই রকম উপাংশ তৈরি করবে। অর্থাৎ ধরেন 4টা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর 4টা উপাংশ তৈরি করলো, ওই 4টা উপাংশ যোগ করলে টোটাল যে মানটা পাবো লব্ধি একাই এক্স অক্ষ বরাবর ঠিক ততটুকু উপাংশ তৈরি করবে। এখন আমি ধরে নিই যে ধরি লব্ধি হচ্ছে আর, ধরি লব্ধি ইকুয়ালস টু আর। এখন আমরা সবগুলো ভেক্টরে যে লব্ধি সেটা যদি আর হয়ে থাকে, সে আর ভেক্টরটা মানে লব্ধিটা এক্স অক্ষ বরাবর কতটুকু তৈরি করবে সেটা হচ্ছে এই 4টা ভেক্টর মিলে এক্স অক্ষ বরাবর কতটুকু তৈরি করতে পারবে সেটা সমষ্টির সমান। তাহলে সেটা কত আসবে দেখেন, প্রথমে 10 নিউটনটা পুরোটা কি এক্স অক্ষ বরাবর আছে, তো 10টা পুরোটাই বসবে 10 প্লাস এই যে 8 নিউটনটা কোন দিকে উপাংশ তৈরি করবে এক্স অক্ষের এই দিকে, 8 নিউটনের এক্স অক্ষের উপাংশটা কি এই দিকে এক্স অক্ষের পজিটিভ দিকে। তাহলে আমি লিখবো প্লাস 8 নিউটনের এক্স অক্ষের উপাংশ কত 8 cos 30। সো আমি 10 লিখলাম 8 লিখলাম, দুইটা লেখা শেষ। এবার দেখেন 12 নিউটনটা কি এই দিকে উপাংশ তৈরি করতেছে, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিক নাকি নেগেটিভ দিক? অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। তাই আমি লিখবো মাইনাস কত উপাংশ তৈরি করতেছে 12 cos, অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 20। আচ্ছা, আর দেখেন 6 নিউটনটা কি করবে, এই দিকে আছে, তাহলে ও এই দিকে একটা উপাংশ তৈরি করবে। এখন দেখেন এই দিকে তৈরি করছে, এটাও কি এক্স অক্ষের নেগেটিভ দিক, সো আমি আরেকটা লিখবো মাইনাস cos, এটা 10 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত 80 ডিগ্রি, সো 80। তাহলে এখান থেকে আমার একটা মান চলে আসবে, এটা হচ্ছে আর এক্স। আশা করি এটা সবাই ধরতে পারছেন। সিমিলার ওয়েতে আর ওয়াই লিখবো যে সবগুলা ভেক্টর মিলে ওয়াই অক্ষে কতটুক তৈরি করবে। প্রথমে যে 10 নিউটনটা কিন্তু এই দিকে কোনো এফেক্টই তৈরি করতেছে না। আপনি এভাবেও চিন্তা করতে পারেন 10 sin 0 বা 10 cos 90, তো সব জায়গায় 0 আসবে। প্লাস এই যে 8 নিউটনটা সে এই দিকে একটা উপাংশ তৈরি করতেছে, এটা কত, এটা হচ্ছে 8 sin 30, এটা আমরা লিখে ফেললাম। 12 নিউটনটাও কি উপরের দিকে একটা উপাংশ তৈরি করতেছে, সেটা হচ্ছে 12 sin 20। এখন বললাম ভাই এখানে দিলেন মাইনাস, এখানে দিলেন প্লাস, এখানে মাইনাস দিয়েছিলাম কারণ এক্স অক্ষের উপাংশটা ছিল এক্স অক্ষের বিপরীত দিকে মানে বাম দিকে মানে এক্স অক্ষের নেগেটিভ। আর এখানে প্লাস দিছি কারণ 12 নিউটনের এদিকের উপাংশটা কি উপরের দিকে তো ওয়াই অক্ষের পজিটিভ আর নিচের দিকে ওয়াই অক্ষের নেগেটিভ, যেহেতু ওয়াই অক্ষের উপরের দিকে আসছে পজিটিভ দিকে আসছে তাই হচ্ছে প্লাস দিছি। কিন্তু দেখেন এই যে 6 নিউটনটা কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে একটা উপাংশ তৈরি করবে, তাই ওইটার জন্য মাইনাস দিব, মাইনাস 6 cos, এখানে অ্যাঙ্গেল কত 10, আপনি 6 cos 10 দিতে পারেন অথবা 6 sin 80 দিতে পারেন, দুইটাতেই সেম। সো এখান থেকে আরেকটা মান আসবে। আমি যদি একটু দ্রুত এটা ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে আপনাদের আশা করি দ্রুত সলভ হয়ে যাবে। 10 প্লাস এটা হচ্ছে 8, অ্যাঙ্গেলটা কত আমার, অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস 12, অ্যাঙ্গেলটা কত আমার প্লাস 12, অ্যাঙ্গেল হচ্ছে আমার 160, ওকে প্লাস 6 12 অ্যাঙ্গেল হচ্ছে আমার আমার এই জায়গায় মানটা চলে আসবে হচ্ছে 4.61, এইটা আসে, আর এখানে মানটা চলে আসে 2.19, এরকম চলে আসে। আপনাদেরও আশা করি সেম আসছে। তাহলে আমাদের আলটিমেটলি দুইটা জিনিস আসছে, এই দিকে একটা প্লাস মান আসছে, এটার মান হচ্ছে আর এক্স ইকুয়ালস টু 4.61, আর উপরের দিকে একটা মান চলে আসছে, এটা হচ্ছে আর ওয়াই, এটা হচ্ছে 2.19। ওকে,
তাহলে এই দুইটার লব্ধি হবে কি ঠিক মাঝখান বরাবর এরকম একটা দিকে, সেটাই তো আমার আর। তাহলে এখান থেকে আর আমি বের করতে পারি, আর হচ্ছে √r(x) স্কয়ার প্লাস ry স্কয়ার। আর যদি আমাকে থিটা বের করতে হয় তাহলে tan ইনভার্স এখানে যেটা করতে হয় ry/rx, এটা করলে আমার অ্যান্সার চলে আসে। তো আমরা যদি এটা করি, জাস্ট হচ্ছে আমাদের মানটা যদি বসাই তাহলে দ্রুত এটা চলে আসবে। এটার মান তখন আসে 5.1, এটা আসে 5.1, এটা একটা অ্যান্সার। আর অ্যাঙ্গেলটা আসে হচ্ছে 25.4 ডিগ্রি। সো এই তো আমরা মোটামুটি এইটুকু করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসে বেসিক্যালি কি করলাম? আজকের ক্লাসে বেসিক্যালি আমরা সোফার প্রথমে ক্রস গুণন রিলেটেড গত ক্লাসের কিছু জিনিস দেখছি, তারপর হচ্ছে আমরা ভেক্টরের লব্ধি বের করা দেখছি, উপাংশ বের করা দেখছি, আমাদের পরস্পর দুইটা লম্ব, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ হয় পরস্পর 90 ডিগ্রিতে থাকে তাহলে ওগুলোকে লম্বাংশ বলে। লম্বাংশ উপপাদ্য সাহায্যে একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। তো আমরা আগের ক্লাসের কিছু জিনিস রিপিট করছি, আগামী 2 ক্লাস যাবত ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আরো কিছু পরিমাণ আগের জিনিসপাতিগুলো সবকিছু রিভাইজ করব, কোনো সমস্যা নাই। আর আপনারা কোন কোন জিনিস বুঝেন না আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সেগুলো রিভিউ করব। সো আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিই, আপনাদের ক্লাস মোটামুটি শেষ, কিছু হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে এরকম, একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস রিভাইজ করব, তারপরের ক্লাসে আরো কিছু জিনিস রিভাইজ করে তারপর সবাই একসাথে খুব সুন্দর করে ভেক্টরের প্রবলেমগুলো সলভ করব। এবং বলে রাখতেছি নেক্সট ক্লাসে আমি প্রচুর পরিমাণে অঙ্ক করাবো। সো সবাই খুব ভালো করে প্রিপেয়ার্ড হয়ে থাকবেন, ক্যালকুলেটর নিয়ে থাকবেন যেন আমরা ভালো করে অনেকগুলো অঙ্ক করতে পারি, চ্যাপ্টারটা রিভাইজ করতে পারি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। একজন জিজ্ঞেস করছিলেন 6 cos 10 কেন হয়, তার অ্যান্সারটা দিয়ে আমি শেষ করব। দেখেন এইটা 6, তাহলে সেটার এই দিক বরাবর উপাংশ অলওয়েজ কি হয়, মেইন ভেক্টর ইনটু অলওয়েজ কস ইনটু আমি যে দিকে চাই মেইন ভেক্টরের সাথে ওই দিকের অ্যাঙ্গেল, সো ওই অনুযায়ী 6 cos 10 এই জিনিসটা হয়েছে। সাইন কেন হয় নাই? সাইন কখন হইতো, যখন আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, এই অ্যাঙ্গেলটা কত 80, আমার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তখন আমি ওয়াই অক্ষের সাথে বের করতে গেলে হয় হচ্ছে সাইন। তো আমার অ্যাঙ্গেলটা কি এক্স অক্ষের সাথে দেওয়া? অ্যান্সার হচ্ছে না, ওয়াই অক্ষের সাথে দেওয়া। ওয়াই অক্ষের সাথে যেহেতু দেওয়া, তো আমার অলওয়েজ যেটা করতে হয়, প্রথমে কোনো একটা অক্ষ বরাবর ভেক্টরের উপাংশ নিতে হইলে ফার্স্টে ওই ভেক্টরের মানটা ইনটু কস ইনটু হচ্ছে আমার মেইন ভেক্টর এবং ওই দিকের সাথে অন্তর্গত কোণ, অর্থাৎ এখানে হচ্ছে 10 ডিগ্রি, সেটা বসাইতে হয়। আর যদি আমার অ্যাঙ্গেলটা এখানে দেওয়া থাকতো তখন আমি যেটা করতাম 6 sin 80 সেটা ইউজ করতাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।